আমি গতদিনও বলেছি, আজকেও বলছি যে পিউপেরাম ছাড়া এফসিপিএস পরীক্ষা আপনি দিতে পারবেন না। এফসিপিএস ও দিতে পারবেন না, এমসিপিএস ও না, কোনো পরীক্ষা আপনি পিউপেরাম ছাড়া দিতে পারবেন না। কিরকম, যেমন আপনি এরকম দেখবেন যে বিএমইউ তে কিংবা হচ্ছে বারডেম বা এই ধরনের বা সিএমএইচ এই ধরনের সেন্টার গুলোতে মানে সবগুলো পিউরপিরামিতে প্রায় সবগুলো কেসই দেখা যাচ্ছে পিউরপিরামের সাথে তার এটা আছে, হয়তো তার জিডিএম আছে, হার্ট হয়তো বা তার প্রি এক্লাম্পসিয়া আছে বা এরকম কিছু, অথবা এরকম হতে পারে যে দুই একটা কেস অন্যরকম কিছু থাকতে পারে। মানে পিউরপিরামের কেস মাস্ট টু হ্যাভ, থাকবেই প্রত্যেকটা সেন্টারে এই কেসটা থাকবে। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি একটা কেস পড়ে এফসিপিএস পরীক্ষা দিতে যাব, কেস সেটা হবে পিউরপেরিয়াম। ঠিক আছে। আর ভিভ্যাকটা তো আপু হচ্ছে এখন তো রাইজিং সবসময়, যে আমরা রিপিট সিজারিয়ান সেকশন বা সিজারিয়ান সেকশন রেটটাই আমরা কমাতে চাচ্ছি। তো সেই কারণে আমাদের কি করা হচ্ছে যে সিজার কমানোর জন্য আপনার যা 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 করতে হয়, যে ফরসেপ ভেন্টোস থেকে শুরু করে ভিব্যাক, মানে যা যা করতে হয় রিপিট সিজার কমানোর জন্য। তারপরে হচ্ছে রবসন ক্লাসিফিকেশন দেখবেন যে আমাদের ইয়েতে পড়তে হয়, সোশ্যাল অবস্টেটিক্সে, মানে ওগুলা সবই আপনাকে পড়তে হবে যেটার মাধ্যমে আপনি সিজার কমাতে পারবেন। তো এই হলো কথা। তো আমি আর বেশি আর কথা বাড়াচ্ছি না আপু, আমি ভিভ্যাকটা দিয়ে শুরু করি। ভিভ্যাকটা খুবই ছোট, এটা দত্ত থেকেই পড়তে হবে। তারপর আরসিওজি গাইডলাইনটাও আপু একটু দেখতে হয়। দত্তের আবার দুইটা চ্যাপ্টার কভার করে পড়তে হয়। ঠিক আছে, একটা হচ্ছে আপনার দত্তের শুধু বিভাগ, যেটা অরিজিনাল বিভাগ সেটা, আবার এর সাথে ইনজুরি নামের একটা চ্যাপ্টার আছে আপু পিছনের দিকে, আমি বলে দিচ্ছি। আগে কেসটা বলে দিই। বিভাগের কেস প্রেজেন্টেশন হিসেবে তো বিভাগ আসলে ওরকম কেস হয় না, আপনি যে কোনো জিনিসের লেজর হিসেবে আপনি বিভাগ পাবেন। যেমন তার অন্য কোনো কিছুর জন্য সিজার হচ্ছে, জাস্ট হচ্ছে ম্যাডাম জিজ্ঞেস করবে তুমি কি পেশেন্টটাকে বিভাগ করতে পারতে, এভাবে করে হয়তো ম্যাডামরা জোর করে বিভাগে ঢুকে গেলেন, জিডিএম এর কেস জোর করে আপনাকে নিয়ে গেল বিভাগে, এই আর কি। আচ্ছা, তাহলে এটা পড়বেন হচ্ছে আপু চ্যাপ্টার 23, যেটা হচ্ছে যেটা অরিজিনালি ভিভেক, আর 29 ইনজুরি 401 নম্বর পৃষ্ঠায়। ওজিএসবির গাইডলাইন, যেটা আপু পুরাতন, হ্যাঁ, যে 2019-এর যেটা, এখান থেকে পড়বেন হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টারে আছে 44 নম্বর পেজে। আর আরসিওজি গাইডলাইন সার্চ দিলে আপু চলে আসবে, ইন্টারনেটে যদি সার্চ দেন লিখলেই চলে আসবে। আচ্ছা, ভিভেক আপু যেরকম কেসে ইম্পর্টেন্ট, সেই রকম হচ্ছে আপনার মানে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো এটার কেসটা কি ধরনের হতে পারে তার একটা জাস্ট প্রো ফর্মা, কিন্তু বিবেকের তো আসলে অরিজিনালি কেস হয় না আপু, কিন্তু বিবেকের আবার কেস কি হবে। আচ্ছা, কারণ বিবেকের জন্য ভর্তি হয় এরকম খুবই রেয়ার, খুবই রেয়ার, খুবই পশ সেন্টার গুলোতে, যেমন সিএমএইচ এ হতে পারে কিংবা বারডেমে হতে পারে, এরকম ছাড়া আপনি কোথাও বিবেকের অরিজিনাল বিবেকের কেস পাবেন না। তাহলে মিসেস আলিয়া, 30 years old, para 1 LUCS plus 0, housewife of a well-to-do family hailing from Kustia, got admitted into this hospital with the chief complaints of pregnancy for 39 weeks. ঠিক আছে, প্রেগনেন্সি 39 উইকস, এটা আমি চিফ কমপ্লেনে রেখেছি, কারণ যেহেতু আমি এটা বিবেক ট্রায়াল দিব, সেই জন্যই হচ্ছে এটা আমার চিফ কমপ্লেন। known case of hypothyroidism for 5 years and admitted for obstetric management। অথবা আপনি এভাবে বলতে পারেন যে অ্যাডমিটেড এট হার 39 উইকস, এটা আগে বলে দিতে পারেন। এরপরে আপনি উইথ দ্য চিফ কমপ্লেন্টস অফ এর মধ্যে বলেন যে প্রিভিয়াস হিস্ট্রি অফ ইলিউসিস 3 years ব্যাক, অ্যাডমিটেড ফর অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, এভাবে বলতে পারেন। আচ্ছা, এটার মাধ্যমে যে 3 years ব্যাকের মাধ্যমে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনি তার যে সিজারটাকে মাথায় রেখেছেন, আপনি আবারও যে মানে ফিডব্যাক করতে যাচ্ছেন, এটার মাধ্যমে, এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টের মধ্যে পেশেন্টের সব কিছু নর্মাল ছিল, সব নর্মাল ছিল। প্ল্যান প্রেগনেন্সি ছিল কি না, প্ল্যান রেগুলার চেক আপে ছিল, ইমিউনাইজ ছিল, অ্যানোমালি স্ক্যান করছে, তার ভিতরে কোনো সমস্যা নাই, প্রেগনেন্সি আনইভেন্টফুল ছিল। পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, লেস ফিটাল মুভমেন্ট, পারভেজনাল ব্লিডিং, পারভেজনাল ওয়াটারি ডিসচার্জ। যে কোনো প্রেগনেন্সিতে এই চারটা জিনিসকে আপনি এক্সক্লুড করবেন। আচ্ছা, এখানে অবস্টেট্রিক্যাল হিস্ট্রির মধ্যে এতগুলো কালি কেন দিয়েছে, কারণ ভিভেকের অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা খুবই জরুরি। আগের অবস্টেট্রিক্যাল হিস্ট্রি এবং তার আউটকাম, এটার উপরে ডিপেন্ড করছে আপনি এখন পেশেন্টকে ভিভেক দিবেন কিনা। সো রিগার্ডিং অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, শি ইজ ম্যারিড ফর 5 years, মাদার অফ 1 child, ডেলিভার্ড বাই ইলিউসিস 3 years back. This ইলিউসিস ওয়াজ ইলেকটিভ সিজারিয়ান সেকশন। তার আগে সিজারটা হয়েছিল ইলেকটিভ ইন্ডিকেশন ছিল ব্রিচ প্রেজেন্টেশন, আর পোস্ট অপারেটিভ পিরিয়ড ওয়াজ আনইভেন্টফুল। তো এই কথাগুলোর মাধ্যমে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করলাম যে তার আগের যে সিজারটা খুব ভালো হয়েছিল এবং নন রিকারেন্ট কজেই হয়েছিল। সো এখন আমি খুব ইজিলি তাকে বিভাগ করতে পারবো। কাপল ইউজ ব্যারিয়ার মেথড ফর কন্ট্রাসেপশন, শি ইজ নর্মোটেসিভ, নন ডায়াবেটিক। আর এখানে এই যে হাইপোথাইরয়েডিজমের যে চিফ কমপ্লেন্ট সেকেন্ড যেটা ছিল, এখানে আমি বললাম যে এই হাইপোথাইরয়েডিজমের ইয়েটা আপু মেডিকেল হিস্ট্রির মধ্যে আমি ঢুকাচ্ছি আর কি, উপরে না দিয়ে মেডিকেল হিস্ট্রির মধ্যে ঢুকিয়েছি। ডায়াগনোসড কেস অফ মানে হাইপোথাইরয়েডিজম ফর 5 years, শি ওয়াজ অন ইউথাইরয়েড স্টেজ থ্রু আউট দ্য প্রেগনেন্সি। বিফোর প্রেগনেন্সিতে সে একটা করে ট্যাবলেট খেত, আর হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে সে হলো 1.5টা করে ট্যাবলেট খায়।
তো এগুলো সব লিখেছি, আর বাউল এন্ড ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। তারপর হচ্ছে জেনারেল এক্সামিনেশনের সবকিছু নর্মাল পাবেন আপনি, কিন্তু এখানে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে পালসে। কারণ কি আপু, আনএক্সপ্লেইন ট্যাকিকার্ডিয়া এটা ইন্ডিকেট করে স্কার স্ট্রেচিং। আচ্ছা, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কোনটা ইম্পর্টেন্ট, আপনি হচ্ছে স্কার টেন্ডারেন্স কিভাবে দেখতে হবে আমি দেখাই দিব। তো এইভাবে করে স্কার টেন্ডারেন্স দেখবেন, এবং এটাই আমার জন্য বিভাগের কেসের জন্য এটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ডায়াগনোসিসে বলবেন যে সেকেন্ড গ্রাভিডা 39 উইকস প্রেগনেন্সি উইথ হাইপোথাইরয়েডিজম উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ 1 সিজারিয়ান সেকশন। আচ্ছা, বিবেকের থেকে আমরা কি কি কোশ্চেন করব, এখানে আপু রিটেন আর হচ্ছে কেস মিলিয়ে আমি লিখেছি। তো বিবেকের কেসে তো 0.7 ডায়াগনোসিস এরকম তো কিছু হয় না। তো তোমার পেশেন্ট কেন অ্যাডমিটেড, 39-এ কেন অ্যাডমিটেড হয়েছে, এটা ম্যাডামের প্রথম কোশ্চেন হবে। তারপরে তুমি কি স্কার্টেনারিস দেখেছো, এটা তুমি কিভাবে দেখলা, কিভাবে দেখলা এই প্রসেসটা আমাকে বলো। স্কার্টেনারিস যদি পেয়ে থাকেন তাহলে বা কেন টেন্ডারনেসটা আসলে কেন হয়। তারপর হচ্ছে আমরা স্কার ইন্টিগ্রিটি, যেটা যে তার এই পেশেন্ট আপনি যখন যাকে বিভাগ করবেন ওর স্কারটা ভালো আছে কি নাই, এটা আপনি কিভাবে ডিটারমিন করবেন। আপনি কি কি হিস্ট্রি নেবেন, কি কি এক্সামিনেশন করবেন, আর কি কি ইনভেস্টিগেশন করবেন, বা কি কি ইনভেস্টিগেশন আপনি রিভিউ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু আবার রিটেনেও আসে এভাবে, এই কোশ্চেনটা। আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে যে এলইউসিএস কার্ড এবং ভিভ্যাক্স কার্ডের যে পার্থক্যটা, এটা দত্তের চার্ট থেকে পড়ে নিতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া, সাকসেসফুল ক্রাইটেরিয়া, রিস্ক অফ রাপচার, প্রত্যেকটা কোশ্চেনের সাথে অ্যান্সার কিন্তু প্রায় কাছাকাছি, মানে পড়তে গেলে মনে হয় সোজা, বলতে গেলে আর বলা যায় না, এগুলো খেয়াল করতে হবে। তারপর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন অফ ভিভ্যাক, কোন কোন কন্ডিশনে ভিভ্যাক দিবেন না, অ্যাডভান্টেজ কি, আর হাউ উইল ইউ ডায়াগনোস, আপনি ধরেন ভিভ্যাক ট্রায়াল দিচ্ছেন, এটা তো একদম কমন কোশ্চেন। বিএসএমএম এর যে মর্নিং বিএমইউ যে মর্নিং সেশন গুলো হয়, ওখানে ম্যাডাম এই কোশ্চেনটা ম্যাডাম করেছিলেন। হ্যাঁ, কোন ম্যাডাম যেন, ম্যাডামের নাম ভুলে যাই আমি শুধু। যাই হোক, হাউ উইল ডিটারমিন, মানে আপনি ধরেন ম্যাডাম এইভাবে কোশ্চেনটা করেছিলেন যে তুমি পেশেন্টকে ভিভ্যাক ট্রায়াল দিচ্ছ, হ্যাঁ জি ম্যাডাম দিচ্ছি, তাহলে এই ভিভ্যাক ট্রায়ালের ভিতরে তার যে রাপচার হয়েছে এটা তুমি কিভাবে বুঝতে পারবা। হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য স্কার ডিহিশন এন্ড স্কার রাপচার, দুটা পার্থক্য তুমি কিভাবে করতে পারবা। আর অবস্ট্রাকটিভ লিভারের রাপচার ভার্সাস সিজারিয়ান সেকশন স্কার রাপচার, এটার পার্থক্যটা করতে হবে। আচ্ছা, তারপর পড়বেন ম্যানেজমেন্ট, কেন বিভাগ আমি করতে চাচ্ছি, হাউ লং, আমরা কতদিন ধরে ওয়েট করতে পারি, কিভাবে আমি ইন্ডাকশন দিব। আপু ইন্ডাকশন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন, এই জায়গায় অ্যান্সারটা আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমরা আসলে কিভাবে ইন্ডাকশনটা দিব আর কিভাবে লেবারের সময় কেয়ারটা করবো। তবে এই সিরিয়ালে আমরা কোশ্চেন গুলো পড়বো, আমি হচ্ছে একে একে বলি। আচ্ছা, তার আগে এই ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখে আমি তারপর বোর্ডে যাবো। এই ছবিটা যারা দেখছেন তারা বলেন এই ছবিটা কিসের ছবি, ভিতরে এটা কালোটা এন্ডোমেট্রিয়াম, এটা এমন করে কি ঢুকে গেছে মায়োমেট্রিয়ামের ভিতরে, কেউ বলতে পারবেন কিনা। এটা ধরেন পেশেন্ট প্রেগনেন্ট না, কিন্তু প্রেগনেন্ট না, এটা মানে তার দুটা প্রেগনেন্সির মাঝামাঝি সময় এই আল্ট্রাসাউন্ডটা করা হয়েছিল। কোন একটা ডিপ্রেশন দেখছি আমরা, এই ডিপ্রেশনটার নাম কি, নিশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশি স্কার। আর অথবা ডিপ্রেশনটার নাম বলবেন ওয়েস্ট ডিপ্রেশন, আর এইটাকে আরেকটা নাম বলতে পারবেন নিশি স্কার। এই পেশেন্ট গুলো কিন্তু আবার যেরকম হচ্ছে ভিভাকে রাপচারও হয়, আবার কিন্তু ইউবিনেও প্রেজেন্ট করে। কারণ এই যে নিশি স্কার বা এই জায়গা থেকে এই পাশ থেকে এই পাশে অ্যাবনর্মাল ব্লাড ভেসেলের কমিউনিকেশন থাকে, যখন এরকম কমিউনিকেশন থাকবে তখন আবার এই পেশেন্ট গুলো ইউবিনেও আসতে পারে। ঠিক আছে, তো এটা আমরা স্কার ইন্টিগ্রিটি দেখার জন্য, যেটা আমি বললাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্কার ইন্টিগ্রিটি কিন্তু আমরা এই ওয়েস্ট ডিপ্রেশন দিয়েও দেখতে পারি। আরেকটা ভাবে দেখতে পারি, ডিরেক্টলি আমরা পেটে বাচ্চা আছে ওর সময়, বাচ্চা থাকা অবস্থায় আপনি স্কার থিকনেসটা দেখবেন, ব্লাডার ফুল করে ওটা দেখতে হয়। আচ্ছা, আপু আমি একটু স্টপ শেয়ার করে আমি কয়েকটা জিনিস ভেবে একটা তাড়াতাড়ি বলে ফেলবো, সময় নষ্ট করবো না, রোজার দিনে সবাই খুব টায়ার্ড। প্রথম যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটার অ্যান্সার আগে দিব, যে তুমি যে ভিভ্যাক ট্রায়াল দিবা, তুমি তো ভিভ্যাক ট্রায়াল দিবা, সেই পেশেন্টের স্কার ইন্টিগ্রিটিটা তুমি কিভাবে নির্ধারণ করবা যে স্কারটা তার ভালো আছে। মানে অথবা ক্লিনিক্যাল চেকলিস্ট ফর ভিভ্যাক, ক্লিনিক্যাল চেকলিস্ট এরকম চেকলিস্ট সবসময় আপু যে কোনো কিছুকে আমি হিস্ট্রি, এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন এই খাপে ফেলতে বলেছিলাম, যে কোনো কিছুকে এর মধ্যে ঢুকাবেন। তাহলে আপনি কি হিস্ট্রি নিতে চান, আপনি কি এক্সামিনেশন করতে চান, আর আপনি কি ইনভেস্টিগেশন করতে চান। আচ্ছা, হিস্ট্রির মধ্যে যে পেশেন্টের যে সিজার, আগের যে সিজারিয়ান সেকশনটা হয়েছিল, সেই সিজারিয়ান সেকশনটা কি ধরনের সিজারিয়ান সেকশন হয়েছিল, ইলেকটিভ সিজারিয়ান সেকশন না ইমার্জেন্সি, ইলেকটিভ না ইমার্জেন্সি, কোনটা ভালো, ইলেকটিভ সিজারিয়ান সেকশন ভালো। আর ইমার্জেন্সি হলে স্কার খারাপ বলে আপনি মনে করবেন। আচ্ছা,
তারপরে সিজারের সেকশনটার টাইপ, কি ধরনের সিজার হয়েছিল, এটা কি ক্লাসিক্যাল সিজার হয়েছিল, ক্লাসিক্যাল নাকি হচ্ছে লোয়ার সেগমেন্ট সিজার হলে ভালো ছিল আর ক্লাসিক্যাল হলে খারাপ, ক্লাসিক্যাল হলে খারাপ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইন্ডিকেশন, কি ইন্ডিকেশনে আগের সিজারটা হয়েছিল, কি মানে আগের সিজারকে আপনি ব্যবচ্ছেদ করবেন, কি ইন্ডিকেশনে সিজারটা হয়েছিল, যদি হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়া, প্রম কিংবা এপিএইচ এর কারণে হয় তাহলে কিন্তু স্কার আপু খারাপ হয়। কেন জানেন? প্লাসেন্টা প্রিভিয়া যখন হবে তখন আসলে হিলিংটা ভালো হয় না, স্কার এরিয়াটা অনেক বড় একটা থাকে নিচের দিকে স্কারের কাছাকাছি, তো উইক স্কার ফর্মেশন হয়। আর প্রম কি দোষ করলো, প্রমের এন্ডোমেট্রিয়ামের এখানে একটা সাবক্লিনিক্যাল ইনফেকশন থাকে, তো সেই কারণে হচ্ছে প্রমের হিলিংটা খারাপ হয়। আর এপিএইচ হলেও আপু, এপিএইচ আর প্লাসেন্টা প্রিভিয়া তো সেমই, এখানে আমি লিখতে চেয়েছিলাম আসলে প্রোলং লেবার, প্রলং লেবার হলেও কিন্তু স্কার খারাপ হয়। তাহলে কি ইন্ডিকেশন হয়েছিল সেটা দেখলাম। তারপর হচ্ছে এখন সিজারটা কি আমি করেছিলাম না আপনি করেছিলেন, নাকি হচ্ছে কোনো ইন্টার্নি ডক্টর করেছিল, না কে নাকি বড় ম্যাডাম করেছিলেন, এই জিনিসটা আপনি খুঁজে বের করুন যে আপনার সিজারটা আসলে কে করেছিল। তা আপনি দেখবেন যে স্কিলনেস অফ দ্য সার্জন, সার্জন ভালো হলে সিজার ভালো হয়েছে এটাই আপনি ধরে নেবেন। তারপর সিজারটা কি কখন হয়েছিল, ডে টাইমে হয়েছিল নাকি রাত্রেবেলা হয়েছিল, রাত্রেবেলা হলে সাধারণত খারাপ হয়, ডে টাইমে হলে কিন্তু ভালো হয়। তারপর হচ্ছে ইউটেরাইন যে কাট ওনটা রিপেয়ার, আপনি হচ্ছে যে ওটি নোটটা দেখবেন, ওটি নোট দেখবেন যে যে স্কারটা, সেই স্কার ওরা কি বলেছে যে স্কারে কোনো ল্যাটারাল ভাবে তারা অনেক সময় হচ্ছে আমরা যে টি ইনসিশন দিয়ে এটাকে বাড়াই এরকম ইনসিশন বা মানে ওটি নোটে খারাপ কোনো কিছু লেখা ছিল কিনা সেটা আপনি রিভিউ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে তার জিজ্ঞেস করবেন পোস্ট অপারেটিভে তার কোনো প্রবলেম হয়েছিল কিনা, যেমন তার হচ্ছে কোনো পিপিএইচ বা এরকম কিছু হয়েছিল কিনা। আচ্ছা, এবার 7 নম্বরে যেটা বলবো সেটার মধ্যে একটা ইনফিনিটি স্টার চিহ্ন দেন। আগে বলা হতো, আগে নতুন, এখন নতুনটাই বলি, যে আপনার যে কোনো সময় যদি একটা ভিভ্যাক মানে যে কোনো একটা এনভিডি যদি থাকে, যে কোনো একটা ভিডি যদি থাকে, যে কোনো একটা, সেটা হচ্ছে যে সিজারের আগে ভিডি থাকলে হবে, সিজারের পরে ভিডি থাকলে হবে, যে কোনো একটা ভিডির হিস্ট্রি থাকলেই সে হচ্ছে ভালো পেশেন্ট। কিন্তু আগে কি বলতো, আগের আরসিইউজি গাইডলাইনে কি বলতো এটা একটু বলি। আগের আরসিইউজি গাইডলাইনে বলতো ধরেন আপনি একটা ভ্যাজিনাল ডেলিভারি করেছেন, তারপরে যে আপনি একটা সিজার করেছেন, তারপরে যদি আপনি একটা ভিডি দেন এটা সাকসেস রেট ভালো। আর বলতো যে ধরেন আগে একটা সিজার করেছেন, করার পরে আপনি আরেকটা ভিভ্যাক করেছেন, তারপরে আপনি আবার ভিভ্যাক ট্রায়াল দিবেন, তাহলে মাঝখানে এই ভিডি করার জন্য নাকি স্কারটা উইক হয়ে গেছে, এটা পুরাতন ওল্ড আরসিইউজিতে বলতো। এখন বলছে যে একটা ভিডি থাকলেই হবে, একটা ভিডি থাকলেই তার সাকসেস রেট বেড়ে যাবে, এটা মাঝখানে কোনো সিজার হয়েছে কি না হয়েছে সেটা আপনার দেখার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনি হিস্ট্রি নিচ্ছেন। আপু হিস্ট্রিটা যদি কোনো ঝামেলা থাকে আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, এবার আসি আপনি কি এক্সামিনেশন করবেন। এক্সামিনেশনে কিন্তু আমি অলরেডি কেস প্রেজেন্টেশন করার সময় বলেছি যে তার পালসটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এক্সামিনেশন কোনটা ইম্পর্টেন্ট আপনারা একটু বলেন তো আপু। বলতে পারবেন? টেন্ডারনেস আছে কিনা ইউটেরাস। ওকে, স্কার, টেন্ডারনেস, আর কোনো কিছু পেশেন্টের লম্বা টম্বা কিছু দেখবেন কিনা। হাইট, হাইট কম থাকলে তার সিবিডি থাকতে পারে, তো আপনি হাইটটাও দেখে নিলেন। তো এগুলো হচ্ছে আপনি দেখে নিলেন এক্সামিনেশনে। আচ্ছা, ইনভেস্টিগেশনে আপনি কি করবেন, একটা হচ্ছে তার এই প্রেগনেন্সির সময় ইনভেস্টিগেশন এখন আপনি আবার নতুন করে করতে দিবেন, যে তার স্কার থিকনেসটা যদি 2.3 মিলিমিটারের কম হয় তাহলে এটা রিস্ক অফ রাপচার মানে 9% স্কার রাপচারের সম্ভাবনা আছে। কিন্তু যদি 4 মিলিমিটারের বেশি হয় স্কারটা থিকনেসটা, তাহলে হচ্ছে আপনার স্কার রাপচার হওয়ার সম্ভাবনা হচ্ছে লেস, থিকনেসটা বেশি, লেস সম্ভাবনা। আর এবার দেখবেন প্রেগনেন্সি শেষ, এবার আপনি রেকর্ড রিভিউ করেন। কি রেকর্ড? ওই যে আমি যে ছবিটা দেখিয়েছি, রেকর্ড রিভিউ করে দেখেন যে তার কোনো ওয়েস্ট ডিপ্রেশন, যেটা আমি ছবি দেখালাম, বা নিশি স্কার বা ওয়েস্ট ডিপ্রেশন আছে কিনা, যদি থাকে তাহলে স্কার কিন্তু খারাপ। এভাবে হচ্ছে আপনি ডিটারমিন করলেন যে আপনার পেশেন্টের স্কারটা ভালো না খারাপ। তারপর হচ্ছে ম্যাডামরা অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে যে প্রেজেন্ট প্রেগনেন্সি। জি আপু। আচ্ছা, যদি পোস্ট অপারেটিভ পিপিএস থাকে তাহলে পেশেন্টের কোনো সমস্যা হবে? পোস্ট অপারেটিভ পিপিএস থাকলো? হ্যাঁ জি আপু, হবে। ধরেন পিপিএইচ হয়েছে, আপনি ধরেন সিজারের পরে তো পিপিএইচটা, তাই না? পিপিএইচটা কিসের পরে হয়েছে? সিজারের পরে, তাহলে বেশি খারাপ, অবস্থা খুব ভয়াবহ খারাপ। কারণ এই পিপিএইচ কে ঠিক করার জন্য আপনি হয়তো অক্সিটোসিন দিয়েছিলেন, কাজ হয় না বা কিছু হয় না, তারপরে ধরেন ওই সিজারের মধ্যেই ধরেন আপনি প্যাক দিয়েছেন বা কিছু একটা ম্যানিপুলেট করেছেন, তাহলে ওই স্কার তো আরো খারাপ। আমি নিজে আপু সিজারের পেশেন্টকে প্যাক দিয়েছিলাম,
ম্যাডাম, বড় ম্যাডাম বলেছিলেন বলে দিয়েছিলাম, যদি এটা দেয়া ঠিক না আমি বুঝি এখন। আচ্ছা, তারপরে হচ্ছে আবার ধরেন যার পিপিএইচ হবে তার অ্যানিমিয়া থাকবে। অ্যানিমিয়া তো কিছুটা অ্যানিমিয়া নিয়ে তো সে বাড়ি যাবে, তো অ্যানিমিয়া যখন থাকবে তখন যে কোনো আপনার হিলিংই খারাপ হবে। ঠিক আছে আপু? প্যাক আচ্ছা, দিয়েছিলেন ভ্যাজানাল প্যাক? জি আপু। প্যাক দিয়েছিলেন মানে ভ্যাজানাল প্যাক দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেজানাল ব্যাগ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপু কি বলছিলাম যে ও, মানে প্রেজেন্ট প্রেগনেন্সিতে কি কি ফ্যাক্টরের জন্য, কি কি ফ্যাক্টর হচ্ছে স্কারের মধ্যে অ্যাডভার্স ইফেক্ট ফেলে, প্রেজেন্ট প্রেগনেন্সির কি কি ফ্যাক্টর স্কারে অ্যাডভার্স ইফেক্ট ফেলতে পারে। সেটা হচ্ছে যে কারো যদি দুইটা বাচ্চা থাকে, তাই না, টুইন প্রেগনেন্সি, তারপর কারো যদি পলিহাইড্রোমিনাস থাকে, অথবা কারো যদি হচ্ছে অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকে। অ্যান্টেরিয়র প্লাসেন্টা থাকলেও কিন্তু স্কারের মধ্যে মানে খারাপ এটা। এই তো এগুলো হচ্ছে প্রেজেন্ট প্রেগনেন্সি ফ্যাক্টর, যেগুলো কিনা আমার স্কারের উপরে ব্যাড ইফেক্ট আছে। আচ্ছা, এবার একটা পার্থক্য পড়েন আপু, দত্তটা বের করেন আপনারা। ওখানে দেখেন যে এলইউসিএস স্কার, এলএসসিএস আর ইউসিএস কিন্তু আপু একই। আর ক্লাসিক্যাল স্কার, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? সবগুলো ডিফারেন্স পড়বেন না। একটা হচ্ছে যে এলএসসিএস কার্ডটা হচ্ছে নিচের দিকে লোয়ার সেগমেন্টে দিয়েছেন, আর ক্লাসিক্যালটা এরকম লম্বালম্বি দিয়েছেন। তো যেহেতু এটা নিচের দিকে দিয়েছেন, তো লোয়ার সেগমেন্ট এটা হচ্ছে অ্যাপোজিশনটা ভালো হবে। লোয়ার সেগমেন্ট অ্যাপোজিশন করাটা ইজি হয়। আপার সেগমেন্টে মোটা মোটা মাসল, এখানে অ্যাপোজিশন ভালো হয় না। তারপর হচ্ছে এখানে ডেড স্পেস, অ্যাপোজিশন তো হয়ই না, ডেড স্পেস থাকে, ডেড স্পেস থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানের হিলিংটা, এখানে হিলিংটা লোয়ার সেগমেন্ট কিন্তু কিছুটা ইনার্ট থাকে, হিলিং এর সময় লোয়ার সেগমেন্টটা কিছুটা ইনার্ট থাকে। আর আপার সেগমেন্ট কিন্তু হিলিং এর সময় ইনার্ট থাকে না, এটা কিন্তু অনেক বেশি কন্ট্রাকশন এবং রিট্রাকশন এগুলো করে। আপার সেগমেন্টটা কন্ট্রাকশন রিট্রাকশন করে, তো হিলিংটা ভালো হয় না। তারপরে এখানে যে লোয়ার সেগমেন্টে ইনসেশন দিয়েছেন, এরপরে যখন ইয়ে হবে স্কার স্ট্রেচিংটা হবে, এটা অ্যালং সাইড, স্কারের সাথে অ্যালং হবে, অ্যালং সাইড। কিন্তু এখানে স্কার স্ট্রেচিংটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে হচ্ছে আপনার রাইট অ্যাঙ্গেল টু দা স্কারে স্কার স্ট্রেচিংটা হবে। লোয়ার সেগমেন্টে স্কার রাপচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তীতে যখন এখানে হচ্ছে আপনার কোনো প্লাসেন্টা বসবে, তখন আপার সেগমেন্টেই তো বসবে। তো এখানে দেখা যাচ্ছে যে ওই ক্লাসিক্যাল ইনসেশনের উপরে হচ্ছে মানে প্লাসেন্টাটা বসেছে, কিন্তু লোয়ার সেগমেন্ট হলে প্লাসেন্টা, আনলেস এটা প্লাসেন্টা ব্রিভে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু স্কারের উপরে প্লাসেন্টা বসতেছে না। আচ্ছা, আর রাপচার হওয়ার সম্ভাবনা, লোয়ার সেগমেন্ট রাপচার হওয়ার সম্ভাবনা দত্তের বইয়ের 3-4টা পাতায় 3-4 রকমের। আমার যেটা ভালো লাগে আমি সেটা বলে দিচ্ছি। 0.5 থেকে, মানে 0.5 এর সাথে একটা সামনে 1 নিয়ে আসবেন, 0.5 থেকে 1%। আর হচ্ছে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনে রাপচার হওয়ার সম্ভাবনা হচ্ছে 4 থেকে 9%। আচ্ছা, যদি লোয়ার সেগমেন্ট স্কার রাপচার হয়, তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা, যদি 8টা রাপচার হয় একটা বাচ্চা মারা যাবে। আর ক্লাসিক্যালের যদি রাপচার হয়, তাহলে হচ্ছে আপনার 8টা যদি রাপচার হয়, তার মধ্যে 6টা বাচ্চাই মারা যাবে, 6টা বাচ্চাই মারা যাবে। আর মায়ের ডেথ হওয়ার সম্ভাবনা হচ্ছে এখানে খুবই কম। এলিউসিয়াস হলে আপনার মায়ের মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এখানে মায়ের ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনে মা ইন্টারনাল হেমোরেজে মারা যাবে 5%। আর আমরা সবাই জানি যে এলিসিয়াস স্কার রাপচারে কি হয়, স্কারাপু রাপচার হয়ে দেখা যাচ্ছে যে ওই মানে স্কার সাইডে তো এখানে ব্লাড সাপ্লাই কম থাকে, ইন্টার অ্যাবডোমিনাল ব্লিডিংটা মানে মাঝে মাঝে এমন হয়েছে যে খুবই, আমিও নিজেও দেখেছি যে অ্যাবডোমিনাল ব্লিডিং নাই, অল্প একটু ব্লিডিং, কিন্তু স্কার রাপচার হয়ে বসে আছে। আচ্ছা, এবার আপু আমরা পড়বো হচ্ছে, এবার একটু আমি স্ক্রিন শেয়ার করবো সিলেকশন ক্রাইটেরিয়া, সাকসেসফুল ক্রাইটেরিয়া। তো আপু এগুলা মানে শুনতে যতটা সোজা, আমি নিজেও মানে হিমশিম খেতাম এই সিলেকশন ক্রাইটেরিয়া, সাকসেসফুল ক্রাইটেরিয়া এগুলো পড়তে, যে মানে এত গন্ডগোল হতো। সিলেকশন ক্রাইটেরিয়া কোনটা, সাকসেসফুল ক্রাইটেরিয়া কোনটা? তো সিলেকশনের সাথে সাকসেসফুল ক্রাইটেরিয়ার মধ্যে একটা ফাইন লাইনের ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আপনাকে খুঁজে বের করতে হবে যে ডিফারেন্সটা আসলে কোথায়। আচ্ছা, তাহলে সিলেকশন আপনি করবেন হচ্ছে, ধরেন যে আপনি একটা বড় পপুলেশনকে 100 জনকে আপনি সিলেক্ট করে নিয়ে আসছেন, যে আপনি তাদেরকে কোনো একটা কিছু মানে কোন একটা পরীক্ষা, যেমন ধরেন এফসিপিএস, আমরা 100 জন সিলেক্ট হয়ে আমরা পরীক্ষা দিচ্ছি সাপোজ উদাহরণ হিসেবে। তো এফসিপিএস তো সবাই পাস করবো না, সাকসেস হবো হচ্ছে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে হয়তো বা আমরা 30-40 জন সাকসেসফুল হচ্ছি। তাহলে এই হচ্ছে সিলেকশন, আমি অনেককে করতে পারি কিন্তু সাকসেসফুল কিন্তু সবাই হবে না। তাহলে সিলেকশনের জন্য আপনি প্রিভিয়াস 1 সিজার অথবা আপনি প্রিভিয়াস 2 সিজারকেও সিলেক্ট করতে পারেন। আরসিওজি বলেছে একটা, আর এসিওজি বলেছেন মানে হচ্ছে আমেরিকানরা বলেছে 2টা সিজার থাকলেও তুমি সিলেক্ট করো। আচ্ছা, আর কাকে সিলেক্ট করবেন, যে এলিউসিএস হচ্ছে নন রিকারেন্ট কজে। নন রিকারেন্ট কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস আর একটা হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন, এদেরকে আপনি সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করবেন অ্যাডিকুয়েট পেলভিস এভারেজ সাইজ বেবি, মানে পেলভিসটা অ্যাডিকুয়েট আছে এবং বাচ্চাটাও এভারেজ, বাচ্চাটা খুব একটা বড় না, এভারেজ সাইজের বেবি।
এবং সেই সেন্টারে আপনি করবেন যেখানে 24 আওয়ার সিজারিয়ান সেকশন ফ্যাসিলিটি আছে। আপনি এমন জায়গায় করবেন না যেখানে সিজার নাই, আপনার ঢাল নাই, তলোয়ার নাই, আপনি যুদ্ধ করতে নেমে গেছেন, এটা তো করা যাবে না। আচ্ছা, একটা হচ্ছে ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে। এই পাঁচটা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। এদের মধ্যে সাকসেসফুল করা হবে। সাকসেসফুল হবে, আপনি দুজনকেই সিলেক্ট করেছেন, কিন্তু সাকসেসফুল হবে যার একটা সিজার আছে, সে যে সাকসেসফুল হবে। তারপর হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন যদি নন রিকারেন্ট কজে নেন, এরা হচ্ছে সাকসেস হবে। এর মধ্যে আমার সাকসেস বেশি হবে ব্রিচেরটা, মেল প্রেজেন্টেশনের 89% সাকসেস, আর ফিটাল ডিস্ট্রেসে যদি করেন তাহলে 73% সাকসেস। আচ্ছা, আর সাকসেসফুল করা হবে যদি স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার, মানে সে অলরেডি পেশেন্ট লেবারে চলে আসছে আপনার কাছে, তাহলে 80% সাকসেস রেট। অলরেডি শুধু শুধু সে লেবারেই না, সার্ভিক্সটা মানে 4 সেন্টিমিটার ডাইলেটেড, তার মানে প্রায় বলতে গেলে সে সেকেন্ড স্টেজ অফ লেবারে চলে গেছে, মানে হচ্ছে সরি অ্যাক্টিভ ফেজে চলে গেছে, সরি অ্যাক্টিভ এখন হচ্ছে যে 5, যাই হোক মানে 4-এর বেশি চলে গেছে, অনেকটাই লেবারে এগিয়ে গেছে। এই অবস্থায় আপনি পেশেন্টটাকে রিসিভ করেছেন, তাহলে 86% সাকসেস রেট। প্রায়র ভ্যাজানাল ডেলিভারি, আগে ভ্যাজানাল ডেলিভারি যে কোনো একটা, ওই যেটা বললাম যে একটা ভ্যাজানাল ডেলিভারি আগে থাকলেই হবে, সেটা হচ্ছে 87% সাকসেস রেট। আর প্রায়র একটা ভিভ্যাক করা হয়েছে, তাহলে আরো সাকসেস রেট বলতে গেলে বেশি, 85 থেকে 90%। আর হচ্ছে এভারেজ সাইজ ফিটাল ওয়েট, বাচ্চা এভারেজ সাইজ বেবিকে সিলেক্ট করেছিলাম, তাহলে ওরও সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি আছে। আচ্ছা, এরপর আপনি পড়বেন যে কন্ট্রা ইন্ডিকেশন। এবার ইন্ডিকেশন গুলাকে জাস্ট উল্টে উল্টে দিলেই কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন আসবে, তো আমরা এখান থেকে বের করার চেষ্টা করি। যদি প্রিভিয়াসে যেখানে 2টা সিজার থাকলে আপনি সিলেক্ট করেছিলেন, তাহলে 2টার বেশি যদি সিজার থাকে, তাহলে সেই ভিভেকে আপনি দিতে পারবেন না, এটা একটা কন্ট্রা ইন্ডিকেশন। আর এটা এখানে 2 নাম্বার আমরা বলেছি যে নন আপু কন্ট্রা ইন্ডিকেশন বলতেছি আমরা সিলেকশন থেকে বের করে খুঁজে খুঁজে। আচ্ছা, তারপরে যে আপনি নন রিকারেন্ট কজকে সিলেক্ট করেছিলেন, তাহলে রিকারেন্ট কজে যার সিজার করবেন, দাঁড়ান আপু, রিকারেন্ট কজে যার সিজার করবেন তার কিন্তু রিস্ক অফ রাপচার বেশি হবে, সরি কন্ট্রাইন্ডিকেশন বেশি হবে। কন্ট্রাইন্ডিকেশন এই দেখেন, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন ডিউ টু রিকারেন্ট কজ, তাহলে নন রিকারেন্ট কজে আপনি সাকসেস হচ্ছে আপনি সিলেক্ট করছিলেন। আর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে নন রিকারেন্ট কজ, যেমন সিপিটি বা এটোয়েন অ্যানোমালি হলে সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তারপর হচ্ছে আপনার কি যেন ক্লাসিক্যাল, আপনি ক্লাসিক্যাল ইনসিশন, মানে এরকম সিজারের ভিতরে ক্লাসিক্যাল অথবা এরকম ইনসিশন দিয়ে এদিক দিয়ে উপর দিকে বাড়াইছেন, টি ইনসিশন উপর দিয়ে এক্সটেনশন করেছেন, তাহলেও রিস্ক অফ রাপচার আছে। তারপর হচ্ছে যে আপনি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন হচ্ছে নাই, আপনার হচ্ছে ঢাল তলোয়ার কিছুই নাই, আপনার অ্যানেস্থেসিয়া নাই, আপনি নিজেও থাকেন না সেরকম, কারণ সারাদিন তো আর 24 ঘন্টা আমরা ডিউটি করি না, তো দেখা যাচ্ছে আমার ইমার্জেন্সি সিজারের ফ্যাসিলিটি নাই, সেখানে এটা হলো একেবারে কন্ট্রাইন্ডিকেটেড। তারপর হচ্ছে ফিটাল মনিটরিং, মানে সিটিজেন নাই, সিটিজেন আমাদের বাংলাদেশের কয়টা সিটিজে আছে বলেন, তাহলে মানে বলতে গেলে আমাদের আসলে বিবেক করাই পসিবল না। তাহলে আমার ফিটাল মনিটরিং ফ্যাসিলিটি নাই, তাহলে আমি সিজার মানে আমি হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। প্রেজেন্স অফ কমপ্লিকেটিং ফ্যাক্টর, কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি, যেমন তার মেডিকেল এবং অবস্টেটিক্যাল কমপ্লিকেশন, এগুলো যদি থাকে তাহলে ভিভ্যাক করা যাবে না। কিন্তু এই যে মেডিকেল কথাটা ম্যাডামরা শুনতে চান না, এটা আমি জন্য কেটে দিচ্ছি। ম্যাডামরা বলেন যে কেন প্রি ইক্লামশিয়া থাকলে ভিভ্যাক করা যাবে না কেন, কাজে মেডিকেলটা আপনি মনে মনে বাদ দিয়ে দিবেন, দত্ত এটা বলেছে যে মেডিকেল থাকলে আপনি করবেন না। কিন্তু অবস্টেটিক্যাল কমপ্লিকেশন যেমন হচ্ছে আপনার প্লাসেন্টা প্রিভিয়া, এটা মেনে নেওয়া হবে, প্লাসেন্টা প্রিভিয়া থাকলে আপনি অবশ্যই ভিভ্যাক করবেন না। কিন্তু প্রি এক্লাম্পসিয়াকে মানতে চান না, জিডিএম কেও ম্যাডামরা মানতে চান না। আচ্ছা, তারপরে পেশেন্ট ডিড নট গিভ কনসেন্ট, পেশেন্ট কনসেন্ট দিল না। আর এটা হচ্ছে পেশেন্ট মানে মানে অ্যাডমিশনে একদম ইমার্জেন্সি ভাবে ভর্তি হয়েছে, একদম অ্যাডমিটেড অ্যাজ ইমার্জেন্সি ভাবে পেশেন্ট ভর্তি হয়েছে, তাহলেও আপনি ভিভ্যাক করবেন না। এই জায়গায় অনেকগুলা প্রশ্ন চিহ্ন দেন যে কেন ইমার্জেন্সি বেসিসে মানে করবো না, কেন করবো না। আচ্ছা, ঘটনা হচ্ছে যে ধরেন এটাই বোঝাচ্ছে যে এই পেশেন্টটা আগে কখনোই আপনার কাছে আসে নাই, আপু খেয়াল করেন আমি কি বলছি, কখনোই আপনার কাছে আসে নাই, আপনি প্রথম ইমার্জেন্সিতে বসে পেশেন্টটাকে ধরছেন, এই রোগীকে আপনি ভিভ্যাক দিবেন না, এটা কিন্তু দত্তের ভাষা। কিন্তু আমাদের যে পরীক্ষার কোশ্চেন গুলো আসে, আমাদের বিসিপিএস এ যে পরীক্ষার কোশ্চেন গুলো আসে, তাতে করে ম্যাডামরা যে সিনারিও গুলা দেন আমি একটু দেখাই, সেই সিনারিও গুলাতে কই গেল, সেই সিনারিও গুলাতে আপু সবগুলাতে এরকম যে ম্যাডামরা হচ্ছে ওগুলাকে ভিভ্যাকই দিতে বলেন। একটু সিনারিও আছে কিনা দেখি, খুঁজে দেখি, আল্লাহ এখানে তো নাই, এখানে না আপু, তাহলে আমি আরেক জায়গা থেকে একটু আপু ভুল জায়গা থেকে ঢুকছেন।
এই যে এই কোশ্চেনটা দেখেন, জানুয়ারি 2024 আসছিল, জানুয়ারি 2022 আসছিল, এরকম ভাবে ম্যাডামরা বলেন যে পেশেন্টকে আপনি কখনো এর আগে আল্ট্রাসাউন্ড নাই, পেশেন্টের কোনো প্রি প্রেগনেন্সি কেয়ার নাই, তাহলে তুমি কিভাবে ডিসাইড করবা যে ভিভেক ট্রায়াল দিবা কিনা? তার মানে দেখেন এই পেশেন্ট এই কোশ্চেনের অ্যান্সার ঘুরে ফিরে ভিভেকেই যায়, ভিভেকে আপনি দিবেন আসলে, দিয়ে এর জন্য ট্রায়াল দিবেন, আর এই জন্য কি কি রিস্ক আছে বা নাই, এই অ্যান্সারটা এরকমই আসে। তারপর হচ্ছে আপনার জানুয়ারি 2024 এরকম একটা প্রশ্ন আছে, যে এটা ডি নাম্বার কোশ্চেনটা, যে পেশেন্টটা প্রথম আপনার কোনো এএনসি ছাড়া আপনার কাছে আসছে, ইমার্জেন্সি ভাবে আসছে, তাহলে আপনি তাকে ভিভেক করবেন কিনা? এই অ্যান্সারও আপু এরকমই আসে ঘুরে ফিরে, যে আপনি আসলে ভিভেক তাকে দিবেন এবং তাকে কিভাবে সিলেকশন করবেন, এগুলোর অ্যান্সারই দিতে হয়। তাহলে তাহলে কিন্তু আমাদের এই যে এই কন্ট্রাইন্ডিকেশনের সাথে কিন্তু মিলছে না, এটা একটু খেয়াল করবেন। এই যে লাস্ট কন্ট্রাইন্ডিকেশনটা মিলছে না। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে রিস্ক অফ রাপচার। এখন আমি অনেকগুলা ক্রাইটেরিয়া বলেছি, এবার কোন পেশেন্ট গুলার ও শেয়ার হয়নি, তাই না আপু? না আপু, শেয়ার হয় নাই, দেখা যায় নাই। আচ্ছা, বুঝতে পারছি। এই যে এখানে কখন শেয়ার হয়েছে, এই যে জানুয়ারি 2022 একটা কোশ্চেন এবং জানুয়ারি 2024 একটা কোশ্চেন, এই যে 4 আপু জেনেসিস এর কোশ্চেন ব্যাংক সবাই কিনে ফেলবেন। 4 তে যে সিনারিওটা বলেছে এখানে দেখাচ্ছে যে পেশেন্টটা সেকেন্ড গ্র্যাভিটি, আগের একটা সিজার ছিল, 39 উইকসে ভর্তি হয়েছে, এখন সে ভ্যাজানা 4 সেন্টিমিটার ডাইলেটেড নিয়ে এসেছে, কিন্তু তার আগে কোনো এএনসি নাই, কোনো আল্ট্রাসোনোগ্রাম ডকুমেন্ট নাই, সে ইমার্জেন্সি ভাবে হসপিটালে আসলে ভর্তি হয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা ছিল হাউ উইল ইউ ডিসাইড ফর টু ল্যাক ইন সাচ কন্ডিশন। তাহলে ঘটনা হচ্ছে যে প্রথম এটা তো কন্ট্রাইন্ডিকেশনে পড়ে যাচ্ছে, এটুকুই তো ভিভেক আপনি দিবেন না আসলে, কারণ সে আপনি জানেনই না, তার কোনো একটা আল্ট্রাসাউন্ডই করা নাই, আপনি কিভাবে তাকে ভিভেক দেন, যেটা একটু আগে আমরা কন্ট্রাইন্ডিকেশনে দেখে আসছি যে অ্যাজ এ ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে এরকম রোগীকে আপনি ভিভেক করবেন না। কিন্তু এই ম্যাডামরা যে সিনারিও গুলো আমাদের দেন, বিসিপিএস যে পরীক্ষাগুলো হয়, তাতে ঘুরে ফিরে ম্যাডামরা ইমার্জেন্সি হোক যেমনই হোক তাকে ভিভেকই দিতে বলে ম্যাডামরা। আচ্ছা, যেটাই হোক, এখন আপু এই অ্যান্সারটা আপনারা দেন যে রিস্ক অফ রাপচার, কোন কোন কেসে রাপচার হওয়ার রিস্ক আছে? দেখেন আপু, কন্ট্রাইন্ডিকেশনের সাথে রিস্ক অফ রাপচারের মধ্যে একটা পার্থক্য আছে, তাই না আপু? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আপনি ভিভেক ট্রায়ালই দিবেন না, আর রাপচার হচ্ছে ওই যে আপনি অনেকগুলো কেসকে সিলেক্ট করেছিলেন, তাদের ভিতরে কিছুকে বলছেন হ্যাঁ এরা হচ্ছে তাড়াতাড়ি পাস করে যাবে, 100 জনের মধ্যে এই 30 জন মেয়ে তাড়াতাড়ি পাস করে যাবে, সেটা আপনি বুঝতে পারছেন, সেটা হচ্ছে সাকসেসফুল ক্রাইটেরিয়া। আর 30 জনকে আপনি সিলেক্ট করছেন না, ওদের মনে হয় স্কার রাপচার হয়ে যাবে, হয়তোবা এরকম হবে, তার সেই রিস্ক ফ্যাক্টর গুলো কারা? সেটা হচ্ছে যে আপনি যদি পেশেন্টকে ইন্ডাকশন অফ লেবার দেন, ইন্ডাকশন দিলে 2 থেকে 3 গুণ সম্ভাবনা যে রাপচার হয়ে যাবে। তারপর যদি আপনি আগমেন্টেশন অফ লেবার করেন, হ্যাঁ, যে ইন্ডাকশনের পর আপনি এআরএম করেছেন, অক্সিটোসিন দিয়েছেন, তাহলেও কিন্তু রাপচার হওয়ার সম্ভাবনা আছে। বিএমআই যদি 30-র বেশি হয়, রিস্ক মানে পেশেন্ট মোটা, আমি মোটা, আমার বাচ্চা মোটা, তাহলে বিএমআই 30-র বেশি, বাচ্চাও 4 কেজির বেশি গেল। তারপর ভিভ্যাক পোস্ট ডেটেড প্রেগনেন্সি ক্ষেত্রে কিন্তু ভিভ্যাক দিলে রাপচার হওয়ার সম্ভাবনা, এই যে আফটার 41 উইকসে ভিভ্যাক করলে রাপচার হওয়ার সম্ভাবনা আছে। ইন্টার প্রেগনেন্সি ইন্টারভ্যাল যদি 24 মাসের কম হয়, তাহলেও কিন্তু মানে রাপচার হওয়ার সম্ভাবনা আছে, মানে 2 বছরের কম হলে। আর এবার আমরা 7 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রিভিয়াস সিজার সম্পর্কিত 3টা কথা। প্রিভিয়াস সিজারটা আপনি সিঙ্গেল লেয়ারে ক্লোজ দিয়েছিলেন, রাপচার হবে। প্রিভিয়াস সিজারটা প্রি ম্যাচিউর করেছিলেন, তার মানে ধরেন আপনি হচ্ছে প্রি ম্যাচিউর সিজার যদি করেন, তাহলে ওখানে তো লোয়ার সেগমেন্ট তৈরি হয় না, তাহলে আপনি লোয়ার সেগমেন্ট সিজার সেকশন কিভাবে করবেন? আলটিমেটলি ওটা ইনডিরেক্টলি আপার সেগমেন্টে ইনসেশনটা হয়ে যায়, তো সেই কারণে প্রি ম্যাচিউর সিজার গুলো কিন্তু ভালো না, বা হিস্টারোটোমে যেগুলো আমরা করি এগুলো কিন্তু ভালো না। আর প্রিভিয়াস 2 সিজার করলেও কিন্তু রাপচার হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর স্কার থিকনেস যদি আল্ট্রাসাউন্ডে আপনি 2.3 এর কম পান, তাহলেও কিন্তু রিস্ক অফ রাপচার আছে। তাহলে এগুলো হচ্ছে রিস্ক অফ রাপচার। আচ্ছা, এবার আসেন এই পরের কোশ্চেনটাই হবে অ্যাডভান্টেজ অফ ভিভ্যাক। নিচের গুলো তাকাবেন না, উপরের গুলো তাকান। অ্যাডভান্টেজ অফ ভিভ্যাক বললে তো আমরা একদম মনের খুশি মতো বলি যে হ্যাঁ, পেশেন্টের মর্টালিটি মরবিডিটি কম হবে, হসপিটাল স্টে কম হবে, পেশেন্টের ব্লাড কম লাগবে, পেশেন্টের পরবর্তীতে যে প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাবনর্মাল প্লাসেন্টেশন পাস ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কমে যাচ্ছে। সো আলটিমেটলি ফিটাল মানে আউটকামটা, অবস্টেটিক আউটকামটা ভালো হচ্ছে। এটা আপনি মুখে বলবেন, কিন্তু রিটেনে লেখার সময় আপনাকে আরো কিছু এক্সট্রা যোগ করতে হবে, মানে মানে আরসিওজি গাইডলাইনের থেকে। সেটা আমি দিয়ে দিয়েছি, আপনি কোন কোন পয়েন্টটা অ্যাডভান্টেজের সাথে রিটেনে লিখে দিয়ে আসবেন। সেটা হচ্ছে যে আপনি যদি ভিভ্যাক করেন আর এই পাশে লিখবেন ইআরসিএস, মানে ইলেকটিভ রিপিট সিজার করেন। যদি আপনি ভিভ্যাক করেন তাহলে 1 লাখের মধ্যে মাত্র 4টা মা মারা যাবে। আর যদি ইলেকটিভ রিপিট সিজার করেন তাহলে সিজারের জটিলতায় 1 লাখের মধ্যে 13টা মা মারা যাচ্ছে, তার মানে ভিভ্যাকে মার বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, আর আরডিএস মানে হচ্ছে বাচ্চার আরডিএস হওয়ার সম্ভাবনা ভিভ্যাকেই বরং কম, 2 to 3%, আর ইআরসিএস করলেই বরং আরডিএস হওয়ার সম্ভাবনা 4.5%। এটা মনে রাখবেন, 2, 3, 5, 4।
2345। আচ্ছা, এবার আসেন কমপ্লিকেশন কি হবে। ভিভেকের কমপ্লিকেশন আমরা খুব মনের আনন্দে বলতে আগের পারি স্লাইডটা একটু যদি দেন আপু, আগের স্লাইডটা। হ্যাঁ জি আপু। আচ্ছা ঠিক আছে না আপু, চেঞ্জ করলাম। আপু ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি কমপ্লিকেশন অফ ভিভেক কি। কমপ্লিকেশন হচ্ছে যে এটা তো খুবই সোজা, যে আমি ভিভেকের করছি, ভিভেকের হঠাৎ করে পেশেন্টের ইউট্রাসটা রাপচার হয়ে গেল। ইউট্রাস রাপচার হলে পেশেন্টের পরবর্তীতে দেখা গেল যে আমি এমন ভাবে রাপচার হলো, হয়তো বা হিস্টেক্টমি লাগলো, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চাটা হলো, বাচ্চাটার রাপচার হয়ে বাচ্চাটাও মারা গেল, তাহলে তার মা মানে আম ছালা সবই চলে গেল, তাই না। তারপর হচ্ছে ভিভেকের স্কার ডেহিসেন্স হতে পারে। ভিভেকের হচ্ছে আপনি দেখা গেল যে ব্লাড ট্রান্সফিউশন হওয়ার সম্ভাবনা ভিভেকে হচ্ছে 2%। ওএসএস মানে অবস্টেটিক অ্যানাসফিংটার ইনজুরি মানে 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি পেরিটোনিয়াল টিয়ার হওয়ার সম্ভাবনা হলো 5%। ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 to 15%। ঠিক আছে। আর হচ্ছে ইনক্রিজ ম্যাটার্নাল মর্টালিটিও আছে এখানে। আর ফেলুর রেট হচ্ছে 30%। এই হচ্ছে আপনি মোটামুটি লিখে দিয়ে আসবেন। আর যদি আপনার মুখস্থ বিদ্যা খুব ভালো থাকে তাহলে আরসিইউটির এই কয়েকটা পয়েন্ট আপনি লিখতে পারেন, যদি আপনার মুখস্থ খুব ভালো হয়। যেমন হচ্ছে আপনি শুধু এটা লিখবেন যে 0.1%, স্টিল বর্ন হওয়ার সম্ভাবনা 0.1%, HIE মানে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি হওয়ার সম্ভাবনা 0.8%। ঠিক আছে, এই হচ্ছে আপনি খুব ভালো থাকলে লিখবেন, মুখস্থ নালে লিখবেন না। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে স্কার ডেহিসেন্স এবং স্কার রাপচারের মধ্যে পার্থক্য কি, এটা আপনারা কি কেউ বলতে পারবেন? রাপচার মানে তো সব লেয়ার চলে যাচ্ছে, তাহলে ডেহিসেন্স আসলে কি হবে? ডিসেন্সে পেরিটোনিয়াল ইয়েটা থাকবে আপু। পেরিটোনিয়াম তো ইনটেক্ট থাকবে। হ্যাঁ থ্যাংক ইউ, পেরিটোনিয়ামটা থাকবে। পেরিটোনিয়ামটা শুধু থাকবে, কিন্তু তার ভিতরে মাসল লেয়ার এন্ডোমেট্রিয়াম সবই চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সটা আপু এটা দত্তের 29 নাম্বার চ্যাপ্টার থেকে পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে ডেহিসেন্সে হচ্ছে মাসল লেয়ার চলে যাবে, শুধু সেরোসা কোডটা ইনট্যাক্ট থাকবে, আর রাপচার হচ্ছে সব লেয়ারে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আপু আমি হচ্ছে এটা স্টপ শেয়ার করে দেবো এবং আপনাদের মুখে মুখে আমি শুনবো যে আপনি কিভাবে, আপনি ধরেন ভিভেকে দিচ্ছেন, আপনাকে আমি কোশ্চেনটা করলাম যে আপনি ভিভেক ট্রায়াল দিচ্ছেন, ট্রায়াল দিতে দিতে আপনার রোগীর যে কোনো সময় রাপচার হয়ে যেতে পারে, তাহলে আপনি কিভাবে এই ট্রায়ালের সময় বুঝতে পারবেন যে আপনার রোগীটা স্কার রাপচার হয়ে গেল? আপনি কিন্তু ওই ছকের মধ্যে ফেলবেন, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। বলেন। পেশেন্ট কি হিস্ট্রি দিবে, আপনি কি এক্সামিনেশন করবেন, জেনারেল এক্সামিনেশনে কি পাবেন? হ্যাঁ বলেন। হিস্ট্রিতে যে লেবার পেইনের যে মানে রিদমিক যে একটা কিছুক্ষণ পর পর যে ইন্টারভালে পেইন আসে সেটা থাকবে না। যদি হচ্ছে রাখতে হলে যে সাডেন একটা লস অফ পেইন আর হচ্ছে পার পিছনে পেইন পাওয়া যাবে। আচ্ছা, এক্সামিনেশন কি দেখবেন? এক্সামিনেশনে ইনক্রিজ পালস রেট, আর হচ্ছে যদি ইন্টারনাল ব্লিডিং থাকে তাহলে অ্যানিমিক থাকতে পারে। পার অ্যাবডোমেনে হচ্ছে একদম ইসকার সাইডে পেইন থাকবে। আর কন্ট্রার যে ইনফ্লুয়েন্স কন্ট্রার এটা লস হবে। কন্ট্রা লস হবে কিনা? সবসময় কিন্তু লস হবে না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম লস হবে। আচ্ছা গেল, পিভিতে কি পাবেন? ব্লিডিং পাবেন। আচ্ছা, মিথিলা আপু বলছিলেন, বলেন। পিভিতে ব্লিডিং পাবেন, আর কিছু? সার্ভিক্সটা হাই আপ হয়ে যাবে, টেকেন আপ। আচ্ছা, লস আপনি বলতে চাচ্ছেন লস অফ স্টেশন, মানে স্টেশন উপরে, মাথাটা উপরে উঠে গেছে, আপনি এটা বলতে চাচ্ছেন। আচ্ছা, আর ইনভেস্টিগেশন কি করবেন? কি ইনভেস্টিগেশন করবেন? আচ্ছা, ইনভেস্টিগেশনটা আপনি হার্ট সাউন্ড শুনবেন, তাহলে কি ইনভেস্টিগেশন কি দিয়ে করবেন? সেটা সিটিসি করবেন, তাই না? আরেকটা ইনভেস্টিগেশন করতে পারেন বেড সাইড, বলেন কি? ইউএসজি করতে পারি যদি ইউএসজি। ওকে, ফ্যাসিলিটি থাকলে ইউএসজি। তাহলে এবার আমি একটু সাজিয়ে বলে, আপনারা সবই ঠিকঠাক বলছেন, খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারা বলবেন, ম্যাডাম ফ্রম হিস্ট্রি পেশেন্ট মে হ্যাভ 3 পেইন লাইক অ্যাকিউট স্কার টেন্ডারনেস। এখানে যদি স্কার থাকে তাহলে এই স্কারের ভিতরে তার একটা অ্যাকিউট স্কার টেন্ডারনেস থাকবে, তারপর হচ্ছে তারপর সুপ্রাপিউবিক টেন্ডারনেস, আর হচ্ছে আমার হচ্ছে শোল্ডার টিপ পেইন থাকবে। কারণ আমার এখানে যখন ব্লিডিংটা হবে
এই ব্লিডিংটা যখন আমার ডায়াফ্রামকে ইরিটেশন করবে তখন আমার শোল্ডার টিপ পেইন হবে। তাহলে তিনটা পেইন কি কি বললাম? অ্যাকিউট হচ্ছে আমার যে স্কার টেন্ডানিস, সুপ্রাপিউবিক টেন্ডানিস আর অ্যাকিউট শোল্ডার টিপ পেইন, তিনটা পেইনের হিস্ট্রি পেশেন্ট দিবে। আর যেটা বললেন যে হচ্ছে হঠাৎ করে তার ইউটেরাইন কন্ট্রাকশনটা মানে সাডেনলি হচ্ছে স্টপ হয়ে যাবে, যেটা পেশেন্ট হিস্ট্রিতে বলতে পারে। আচ্ছা, এক্সামিনেশন আপনি জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের হচ্ছে আপনি পালসটা বেশি পাবেন। আর ভিভ্যাকের রাপচার হলে সাধারণত পেশেন্ট শকে কম যায়। সো মানে আর আপনি তো ট্রায়ালে আছেন, পেশেন্ট আপনার সামনে আছে, সো শকটা হচ্ছে মানে আনকমন। মেইনলি আপনি পালসটা বেশি পাবেন জেনারেল এক্সামিনেশনে, পালস। এজন্য ভিভ্যাকের ক্ষেত্রে পালস অক্সিমিটার দিয়েই রাখতে হয়। আচ্ছা, তারপরে পার অ্যাবডোমেনে আপনি কি পাবেন? সাধারণত ভিভ্যাকের স্কার রাপচার হয়ে বাচ্চা ওই ইউটেরাসের মধ্যেই থাকে, এই বাচ্চা এরকম এর মধ্যেই থাকে। আর যখন হচ্ছে আমার রাপচার হবে, অবস্ট্রাকটিভ লিভার রাপচার হবে, তখন এই পাশে ইউটেরাস আর এই পাশে বাচ্চা, ঠিক আছে? তখন এটা তো ইউটেরাইন কন্ট্যুর সেপারেট পাওয়া যাবে হলো অবস্ট্রাকটিভ লিভার রাপচারে। কিন্তু ভিভ্যাকে আপনি ইউটেরাইন কন্ট্যুরটা ঠিকই পাবেন, ইউটেরাইন কন্ট্যুরটা হচ্ছে ঠিকই পাবেন, কিন্তু আপনি কি পাবেন? ইউটেরাসের যে একটা ছিল, কন্ট্রাকশন ছিল, এই কন্ট্রাকশনটা এখন আর, ইউটেরাস কন্ট্রাক্ট করছিল, এখন কন্ট্রাকশন হারাই গেছে, এটা আপনি পাবেন না, এটা ঠিক আছে। আর হচ্ছে আপনার পিভিতে আপনি কি পাবেন? পিভিতে দেখবেন অ্যাবনর্মাল একটা ভ্যাজিনাল ব্লিডিং পাবেন। যদি হচ্ছে ক্যাথেটার করা থাকে বা করেন তাহলে আপনি হেমাচুরিয়া পাবেন। আর লস অফ স্টেশন, বাচ্চার মাথাটা উপরের দিকে উঠে যাবে, পিভি করলে মাথা আর ধরতে পারবেন না। আর আপনি করবেন ইনভেস্টিগেশনে করবেন সিটিজি করে আপনি দেখবেন যে তার হচ্ছে বিভিন্ন রকমের ফিটাল হার্ট রেট অ্যাবনর্মালিটি, ব্র্যাডিকার্ডিয়া অথবা ট্যাকিকার্ডিয়া, অথবা তার ভেরিয়েবল, অথবা লেট ডিসেলারেশন, অথবা বাচ্চার কোনো হার্টবিট নাই, এরকমই আপনি পাবেন। আর বেড সাইড আলট্রাসোনোগ্রাম আপনি দেখবেন যে স্কার ডেহিসেন্স হয়ে আছে, আর দেখবেন যে বাচ্চার হার্টবিট নাই বা এরকম কিছু আপনি পাবেন। এবং হচ্ছে পাউচ অফ ডগলাসে কালেকশন পাবেন। এই হচ্ছে আমি কিভাবে ভিভ্যাক ট্রায়ালের সময় বুঝতে পারলাম। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে পরে ম্যাডামরা, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভিভ্যাকের স্কার রাপচার আর অবস্ট্রাকটেড লিভারের স্কার রাপচারের মধ্যে পার্থক্য কি? ভিভ্যাক স্কার রাপচার আর একটা হলো অবস্ট্রাকটেড লিভারের স্কার রাপচারের মধ্যে ডিফারেন্স কি? এটা ডিফারেন্সও আপনাকে করতে হবে হিস্ট্রি থেকে। তারপর আপনি কিছু এক্সামিনেশন করবেন, এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন এই খাপে খাপে ফেলবেন, দেখবেন জিনিসপত্র এমনি মনে আসবে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবেন, কিছু পিভি এক্সামিনেশন করবেন, আর আপনি কিছু ইনভেস্টিগেশন করবেন। আমি মুখে মুখে বলে দিচ্ছি, হিস্ট্রিতে স্কার মানে ভিভ্যাকের স্কার রাপচারের পেশেন্ট কি বলবে, কি হিস্ট্রি দিবে? পেশেন্ট বলবে যে তার প্রিভিয়াস একটা সিজারিয়ান সেকশন ছিল, এটা বলবে, এবং তার ভিভ্যাক ট্রায়াল হচ্ছিল, এইটাই তার হিস্ট্রি। আর অবস্ট্রাকটিভ লিভারে সে বলবে যে তার আগের কোনো সিজার নাই, তার বরং তার প্রলং লিভারের হিস্ট্রি ছিল, এবং সে বলবে সেন্স অফ সামথিং গিভিং অ্যাওয়ে এট দ্য হাইট অফ ইউটেরাইন কন্ট্রাকশন, সেন্স অফ সামথিং গিভিং অ্যাওয়ে এট দ্য হাইট অফ ইউটেরাইন কন্ট্রাকশন, এটা অবস্ট্রাকটিভ লিভার বলবে, ভিভ্যাক তা বলবে না। ভিভ্যাক কি বলবে যে হ্যাঁ, আমার একটা প্রিভিয়াস সিজার ছিল, এখন আমি আরেকটা সে বলবে আমার প্রিভিয়াস সিজার ছিল, আরেকটা জিনিস সে বলবে সেটা হচ্ছে যে সিভিয়ার তার সুপ্রাপিউবিক, তার এই যে সুপ্রাপিউবিক টেন্ডানেস থাকবে, পিভিসের উপরে বোনের এখানে তার সুপ্রাপিউবিক টেন্ডানেস থাকবে, এবং তার ওই যে শোল্ডার টিপ পেইন থাকতে পারে, মানে তার এখানে ব্যথা আর শোল্ডার টিপ পেইন, এই দুটা ব্যথার কথা বলবে। আর বলবে আমার প্রিভিয়াস সিজার ছিল এবং আমার ভিভ্যাক ট্রায়াল হচ্ছিল। এক্সামিনেশনে, জেনারেল এক্সামিনেশনে আপনি শুধু পেশেন্টের এখানে পালস বেশি পাবেন, এখানে আপনি হচ্ছে পেশেন্টকে শকে পাবেন, তারপরে পেশেন্ট এক্সস্টেড থাকবে, শকে পাবেন, এক্সস্টেড থাকবে, তারপরে অ্যাসিডন ব্রেড যেটা খারাপ খারাপ জিনিস ওগুলো আপনি পাবেন জেনারেল এক্সামিনেশনে। আচ্ছা, পার অ্যাবডোমেনে যেটা বললাম যে ইউটেরাইন কন্ট্যুর ঠিকই থাকবে, ইউটেরাসের কন্ট্রাকশনটা থাকবে না, কিন্তু এখানে যেটা আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি যে সেপারেট কন্ট্যুর, এখানে ইউটেরাসের জন্য একটা, এপাশে একটা বাচ্চার জন্য, এটা পাবেন পার অ্যাবডোমেনে। আর হচ্ছে এখানে আপনি পার অ্যাবডোমেনে ইভেন স্কার রাপচারের পরও বাচ্চার আপনি হার্টবিট পেতেও পারেন, তার মানে বাচ্চার ব্র্যাডিকার্ডিয়া এরকম কিছু পেতে পারেন। আর এখানে আপনি বাচ্চার হার্টবিট পাবেন না, বাচ্চার হার্টবিট পাবেন না, এটা হলো পার অ্যাবডোমেন। পিভিতে আপনি কি পাবেন? ভিভ্যাকের পিভি ফাইন্ডিং কিন্তু আমি অলরেডি একটু আগে বলেছি। আর অবস্ট্রাকটিভ লিভারের পিভিতে আপনি কি পাবেন? এখানেও তাই, এখানেও আপনি লস অফ স্টেশন, তারপরে হচ্ছে আপনার অথবা প্রেজেন্টিং পার্ট জ্যাম্পড ইন দ্য পেলভিসের মধ্যে একদম জ্যাম হয়ে আছে, আপনি হাত দিয়ে জ্যাম পাচ্ছেন। অথবা আপনি কি পাবেন? এবার যে ভালভা, ভ্যাজানা, পেরিনিয়াম যেগুলো, সেটা হচ্ছে একটা অবস্ট্রাকটিভ লিভার স্পেশাল সাইন ছিল না, ড্রাই, হট, ইডিবাটাস ভ্যাজানা এরকম ছিল না, ওইটা পাবেন। আর যদি মাথা ধরতে পারেন বাচ্চার মাথা, তাহলে সেই মাথার ভিতরে আপনি ক্যাপুট পেতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে, ওটা না বলাই ভালো। তাহলে ড্রাই, হট, ইডিমাটাস ভ্যাজানা আর লস অফ স্টেশন, আর অথবা প্রেজেন্টিং পার্ট জ্যাম্পড ইন দ্য পেলভিস, এরকম যে কোনো একটা আপনি অবস্ট্রাকটিভ লিভারে পাবেন। আর ইনভেস্টিগেশনে ভিভ্যাকে হচ্ছে আপনি সিটিজি করে দেখবেন, হ্যাঁ বাচ্চা হয়তো বা এখনো বেঁচে আছে, কিন্তু বাচ্চার হচ্ছে খারাপ অবস্থা, কিন্তু এখানে দেখবেন বাচ্চা নাই, বাচ্চা মারা গেছে। এখানে আলট্রাসাউন্ড ফাইন্ডিং তো আপনারা জানেন এরকম, ঠিক আছে আপু? আচ্ছা, এই যে ভিভ্যাক আমি ট্রায়াল দিচ্ছি, এটা সাকসেস রেট কত? অ্যাকর্ডিং টু আরসিওজি 72 থেকে 76% হচ্ছে সাকসেস রেট। আর রাপচার হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? এটা কিন্তু রাপচার হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আপু? ক্লাসিক্যাল আর ইয়েতে আলাদা করে বলে দিয়েছি মনে হয় আমি, তাই না? তাহলে এটা আর না বলি। রাপচার হওয়ার সম্ভাবনা 0.5 থেকে 1.5% যদি হচ্ছে আমার এলইউসিএস করা থাকে। আচ্ছা, এবার আপনারা অ্যান্সার দিবেন। কোন একটা পেশেন্টকে ভিভ্যাক ট্রায়াল দিতে চাচ্ছেন, হ্যাঁ বলেন আপু।
আপু অবস্ট্রাকটিভ লেবারের কি পাঁচটা এরকম গুরুত্বপূর্ণ অবস্ট্রাকটিভ লেবারের ক্ষেত্রে? না ও মানে আপনি ভিবেকে যেরকম পালসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবস্ট্রাকটিভ লেবারের পালসের থেকে ওখানে তো পেশেন্ট শকেই চলে যাবে। ওখানে যে খুব আলাদাভাবে আপনার পালস এখানে যতটা গুরুত্ব পাচ্ছে ওখানে না, ওখানে অ্যাজ এ হোল পেশেন্ট শকে যাবে, পেশেন্টের ডিহাইড্রেশন থাকবে, এক্সস্টেড থাকবে, পেশেন্ট শকে থাকবে ওখানে। ঠিক আছে আপু? এখানে আর্লি থেকে কোনটা পাবো আপু? মানে অবস্ট্রাকটিভ লেবারে আর্লি মানে বুঝবো কি করে যেটা মানে রাত্রের দিকে যাচ্ছে ইউটেরাস রাত্রের দিকে যাচ্ছে, মানে Obstructive liver- পার্টোগ্রাফ থেকে বুঝতে হবে অবস্ট্রাকটিভ লেবারের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো পার্টুগ্রাফ দিয়ে ডায়াগনোসিস করবেন, আর পেশেন্ট আপনাকে হিস্ট্রি দিবে যে সামথিং গিভিং এট দ্য হাইট অফ ইটন কন্ট্রাকশন, এটা পেশেন্ট বলবে। আর আপনি তো পেশেন্টের হচ্ছে দেখবেন পার্টোগ্রাফি দেখবেন যে তার একটা প্রলং লেবারের মতো ছিল, তারপর হচ্ছে মাথা নামছে না, এরকম একটা ফিচার আপনি পার্টোগ্রাফ থেকে পাবেন। আর ওই যে যখন রাপচার হয়ে যাবে, অবস্ট্রাকটিভ লিভার রাপচার যখন হয়ে যাবে, তখন ওই যে পেটে হাত দিলে কি পাবেন, পিভিতে হাত দিলে কি পাবেন, এগুলো তো আমি অলরেডি বলেই দিয়েছি। তবে আপনাকে অবশ্যই পার্টোগ্রাফের হেল্প নিতে হবে। ভালো বলছিলাম। আচ্ছা, এবার আপু আমাকে বলেন, এই যিনি আপু আপু হ্যাঁ, একটু জি। বলি, রাপচার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তিনটা ফিচার, একিউট সুপ্রাপিউবিক টেন্ডারনেস, একিউট হ্যাঁ। শোল্ডার ডিপ পেইন, আর হচ্ছে গিয়ে সাডেন লস অফ অ্যাবডোমিনাল পেইন। আর এটা তিন হচ্ছে নাম্বারটা। আপনার, না আপনার যে স্কারটা ছিল, একটা হচ্ছে পেইন, একটা টেন্ডারনেস। দেখেন, একটা হচ্ছে পেশেন্ট বলবে আমার হচ্ছে যে এই জায়গায় এই হাত দিয়ে Pain। দেখাবে আমার এই জায়গায় পেইন আছে, আর আপনি হাত দিয়ে পাবেন টেন্ডারনেস, স্কার Tenderness, টেন্ডারনেস পাবেন, আচ্ছা, দুইটা আচ্ছা। একই জায়গায় দুইটা গেল। আরেকটা হলো শোল্ডার টিপ। শোল্ডার টিপ, আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু, এবার আপনারা বলেন, আপু যে আপু, হ্যাঁ ভিভো আপু বলেন, আপনি বলেন যে আপনি ভিভ্যাকের একটা পেশেন্টকে ট্রায়াল দিচ্ছেন, আপনি কতদিন পর্যন্ত ওয়েট করবেন ভিভ্যাকের জন্য? লেবারের পেশেন্ট যাচ্ছে না, কতদিন পর্যন্ত ওয়েট করবেন? কতদিন পর্যন্ত ওয়েট করব? কত সপ্তাহ পর্যন্ত? ইডিডি ক্রস করব না তো আপু? অন্য কেউ কিছু বলতে চান? 41 উইক 41 উইক হুম, যিনি আপু বলছেন কোথা থেকে বলেন? আরসিওজি, তাই না? এটা আরসিওজি গাইডলাইন। আরসিওজি গাইডলাইনে কি বলেছে? একদম আরসিওজি গাইডলাইনের ভাষাটা হচ্ছে উই ক্যান ওয়েট spontaneous onset of labor up to 7 days after EDD। তাহলে ওরা ঘুরে ভাত খেয়েছে, তার মানে হচ্ছে আপনি 41 পর্যন্ত ওয়েট করতে বলছে, আপ টু 7 days আফটার ইডিডি পর্যন্ত ওয়েট করতে বলেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি পেশেন্টকে ইন্ডাকশন কি দিয়ে দিবেন? 41 পর্যন্ত ওয়েট করলেন, সে যাচ্ছে না, তাহলে পেশেন্টকে তো ইন্ডাকশন দিতে হবে। ইন্ডাকশন দিবেন হচ্ছে সুইপিং করে। আপনি পরীক্ষার হলে দাঁড়ায় আপনি একটা কথাই বলবেন, কিন্তু লেখার সময় আপনি কি কি লিখবেন আমি দেখা দিচ্ছি যে আরসিওজি কত কিছু দিতে বলছেন। আমি খালি ভুলভাল ইয়েতে ঢুকে যাচ্ছি নাকি বুঝলাম না। এই যে দেখেন এখানে 41 উইকস এর দিকে তাকান, এখানে যদিও দেখা যাচ্ছে না, আমি আপনাদের একটু পড়ে শোনাই। এটা ভিভ্যাকের একটা চার্ট, যেখানে বলেছে লাস্টের দিকে এসে যে অপশন ইনক্লুডেড মেমব্রেন সুইপিং, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যামনিওটমি অর ফলিক ক্যাথেটার, মানে তাজা বাচ্চা তাকে ফলিক ক্যাথেটার দিচ্ছে। আরেকটা হচ্ছে আপনার ফলিক ক্যাথেটার। এই তো, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, মানে সব কিছুই দিতে বলেছে। এখন ঘটনা হচ্ছে আরসিওজির গাইডলাইনে আবার বলা আছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন আপনি দিবেন না, ইটু জেল দিতে পারবেন সর্বোচ্চ, এটা আবার আরেকটা গাইডলাইনে বলেছে। তাহলে আপনি পরীক্ষার হলে দাঁড়ায় কি বলবেন? আমি বলি, আপনি বলবেন ম্যাডাম আই ওয়ান্ট টু গিভ হার সুইপিং, আমি তাকে 1 বা 2 সুইপিং দিতে চাই, 3 days ইন্টারভেল। তারপর ম্যাডাম বললো যে না, সুইপিং এ কাজ হলো না, তারপরে তুমি কি দিবা? ম্যাডাম আমি তাকে ইটু জেল দিব। ম্যাডাম আই শুড অ্যাভয়েড E1, মানে আপনি E1 যেটা সাইটোমেস দিতে চান না, আপনি সর্বোচ্চ E2 দিতে চান। তারপর যদি ম্যাডাম বলে আরসিওজি তার কি কি বলেছে, বা রিটেনে লেখার সময় আপনি তখন সবগুলো লিখবেন। ওখানে আপনি আইসিসিও দিতে পারছেন, তাই না? আপনি ARM সবই তো বলেছে, সবই আপনি দিতে পারবেন। আচ্ছা, ভিভ্যাক যখন আপনি ট্রায়াল দিচ্ছেন, তখন আপনি কেয়ার ডিউরিং লেবার আপনি কি কি করবেন? এক হচ্ছে আমি বলি 3টা জিনিসকে কেয়ার করতে হবে। একটা হচ্ছে লেবার, ম্যাটারনাল মনিটরিং, ফিটাল মনিটরিং, আরটা হচ্ছে ফিটাল মনিটরিং, আরটা হচ্ছে লেবার মনিটরিং। ম্যাটারনাল মনিটরিং করবেন বাই পার্টোগ্রাফ, ম্যাটারনাল মনিটরিং করবেন পালস অক্সিমিটার দিয়ে, ফিটাল মনিটরিং করবেন সিটিজি দিয়ে, আর হচ্ছে আপনার লেবার মনিটরিং করবেন হচ্ছে পার্টোগ্রাফ বা লেবার কেয়ার গাইড দিয়ে। তারপর পেশেন্টকে আইভি ক্যানুলা করবেন। নর্মাল লেবার আমরা আইভি ক্যানুলা করি না, কিন্তু ভিভ্যাকে কিন্তু আমরা আইভি ক্যানুলা করি। আপনি লেবার অ্যানালজেসিয়া দিবেন এবং হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। ঠিক আছে, এইভাবে। আর হচ্ছে সেকেন্ড স্টেজকে আপনি কাটশট করবেন বাই ফরসেপ অথবা ভেন্টোস, কাটশট করতে হবে। তারপর হচ্ছে কি করবেন? আপনি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার করবেন। এবার আপনি কি করবেন? ধরেন আপনি মনে করলেন যে হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে, আমি একটু স্কারটা একটু এক্সপ্লোর করে দিয়ে আসি হাত দিয়ে, দেখি ওর রাপচার হয়েছে কিনা। এই যে আপনি কাজটা করলেন, ওর স্কার হয়তো ডেহিসেন্স হয়েছিল, ওই জায়গা বরাবর স্কার ছিঁড়ে যাবে, তো এই কাজটা করা হারাম, এটা করাই যাবে না। তো এই হচ্ছে আমার কেয়ার ডিউরিং লেবার। আর কিছু কি বাদ পড়লো কিনা? না, সবই বলেছি আপু। আর হচ্ছে আপনি কি করবেন? লার্ড দিবেন মাটাকে, আর বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিবেন, নিউরোলজিস্টকে দেখাবেন।
ও বলেন ভিভ্যাক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপু আফটার ডেলিভারি স্কার এসেন্স হয়েছে কিনা এটা কি করে বুঝবো তাহলে? ওটা আপনি ক্লিনিক্যালি বুঝতে হবে, কিন্তু আপনার স্কার এরকম করে যে রুটিন এক্সপ্লোরেশন ওটা করবেন না। আপনি পেশেন্টের পালস দেখেন, জেনারেল কন্ডিশন দেখেন, পেটে কোনো কিছু জমে যাচ্ছে কিনা সেটা দেখেন, পিভি করে প্রয়োজনে দেখেন যে তার কার্লি থেকে কোনো কালেকশন হচ্ছে কিনা, কিন্তু আপনি স্কারকে এক্সপ্লোর করতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে আপু, নো রুটিন এক্সপ্লোরেশন অফ দ্য স্কার, নো রুটিন এক্সপ্লোরেশন। আচ্ছা বিবেকের কিন্তু অনেক কোশ্চেন আছে। হ্যাঁ নাকি রোগীদের যদি পিপিএস থাকে তাহলে কি মানে অ্যাজ ইউজুয়াল পিপিএস এর ম্যানেজমেন্টই হবে? হ্যাঁ অ্যাজ ইউজুয়াল পিপিএইচ ম্যানেজমেন্ট, পিপিএইচ বান্ডেলে যেভাবে ম্যানেজমেন্ট করেন, কি দিলাম এটা, হ্যাঁ বান্ডেল আপনি যেভাবে ম্যানেজমেন্ট করেন সেভাবেই আপনি ম্যানেজ করবেন। ঠিক আছে আপু, পিপিএইচ এর বান্ডেল অনুযায়ী ম্যানেজমেন্ট হবে। ভিভ্যাকের জন্য করেছেন বলে যে পিপিএইচ অন্যরকম ম্যানেজমেন্ট হবে সেরকম না আসলে। তার মানে হচ্ছে আপনি অক্সিটোসিন দিবেন, আর্গোমেট্রিন দিবেন, তারপর হচ্ছে আপনি দেখবেন যে তার হচ্ছে অ্যাবডোমেনে কোনো কিছু জমে যাচ্ছে কিনা, এটা এমটি ইউট্রাস এমটি ব্লাডার ওগুলো আপনি করবেন। যদি হচ্ছে যদি মনে করেন যে ইউট্রাসের মধ্যে এখনো আপনি কিছু ক্লট জমে আছে সেটাও আপনি এক্সপ্লোরেশন করতে পারবেন। ঠিক আছে, এভাবে করে মানে সিরিয়াল ওয়াইজে যেতে হবে, বুদ্ধি করে করে উত্তর দিতে হবে, এভাবে তো আসলে কোথাও আলাদাভাবে বলা নাই। আমি প্রিপেয়ার কেসে চলে যাচ্ছি আপু। আপু ও যে ভিব্যাক এর সিলেকশন ক্রাইটেরিয়াতে যদি যে জিজ্ঞেস করে তাহলে কি ওইটা দুইটাই বলতে হবে, এসিওজি এবং আরসিওজি, নাম্বার অফ সিজারিয়ান সেকশন না ওয়ান না, অর আপনি বলবেন যে ওয়ান অর টু এভাবে বলবেন। লেখার সময় এসইউজি আরসিওজি লিখবেন, কিন্তু বলার সময় ওয়ান অর টু। ঠিক আছে আপু, প্রিভিয়াস ওয়ান অর টু সিজারিয়ান সেকশন এই কথাটাই শুধু বলবেন। আচ্ছা আপু তাহলে কি প্রিপারেশন শুরু করবো কিনা? করি আপু। আচ্ছা এটা আপনি পড়বেন হচ্ছে, তারপর আপু কোশ্চেন থাকলে করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে দত্তর আপনি হচ্ছে চ্যাপ্টার 15 থেকে পড়বেন নর্মাল পিউপেরিয়াম, আর 13 থেকে পড়বেন অ্যাবনর্মাল পিউপেরিয়াম। আর ওজিএসবির গাইডলাইন থেকে চ্যাপ্টার 11 থেকে পড়বেন পিএনসি মানে পোস্ট ন্যাটাল কেয়ারের ভিতরে কন্ট্রাসেপশন ভ্যাকসিনেশন, এগুলো পড়বেন। আর 15 নাম্বার চ্যাপ্টারের যে ব্রেস্ট ফিডিং সেটাও কিন্তু পিউপেরিয়ামের সাথে পড়তে হয়। ঠিক আছে, আর সাথে নিউরোলজিরও কিছু কিছু জিনিসপত্র লাগে। তো আমরা হচ্ছে শুরু করি আপু। পিপিএমের কেসটা আপু আপনার অফিসে যত কেস আছে তার থেকে সবচেয়ে ইউনিক এবং ডিফারেন্ট কেস হচ্ছে পিপিএমের কেসকে আপনি এএনসি কেসের মতো করে যদি গুলাই ফেলেন এবং এএনসি কে যদি আপনি বেশি ফোকাস করেন দেন দা পিএনসি পোস্টনেটাল মানে বাচ্চা মা এখন কেমন আছে তার থেকে মার কেন সিজার হলো এই নিয়ে যদি আপনি কসলাকসলি শুরু করে দেন তাহলে ম্যাডামও আপনার সাথে রেগে যাবে, ওটা করা যাবে না। আপনাকে মানে পিপিএমের কেসে পিপিএমকে বেশি ফোকাস দিতে হবে, সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। তাহলে দেখেন মিসেস তাসনিমা 26 years old, para 2 cesarean section plus 1 abortion, service holder belonging to middle socioeconomic condition, hailing from Hatipul, Dhaka, presented at her third day of puerperium. দেখেন পেশেন্ট কিন্তু থার্ড ডে অফ পিউপেরামে ভর্তি হয় নাই, পেশেন্ট কিন্তু ভর্তি হয়েছে কবে, পেশেন্ট ভর্তি হয়েছে আরো 3-4 দিন আগে। তাহলে এটা পিউপেরামের কেস বলে আপনি আজকে যেই ডেতে পেয়েছেন আপনি সেটাকে বলবেন থার্ড ডে অফ পিউপেরিয়াম অন হার। এটা কিন্তু সত্যি কেস, এটা আমি প্রেজেন্ট করেছিলাম আচ্ছা ইয়েতে বিএমইউতে। তারপর হচ্ছে অন এত ফলোইং এলিউসিস উইথ দ্য চিফ কমপ্লেন্টস অফ স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর 3 days। এখন তার এই 3 দিন ধরে তার ব্যথা। তারপর হচ্ছে নোন কেস অফ বিটা থ্যালাসেমিয়া ট্রেড ফর 2 years আর নোন কেস অফ হাইপোথাইরয়েডিজম ফর সেম ডিউরেশন। তার মানে আপনি বলবেন আগে আজকে তার পেট ব্যথা এটা, এর সাথে তার আমি এই দুটো কেন রাখছি আপনাদের এটা দেখানোর জন্য যে ওর ধরেন জিডিএম আছে কিংবা ওর প্রি এক্লাম্পসিয়া আছে, তাহলে এটা আপনি পরে বলবেন যে ডায়াগনোসড কেস অফ জিডিএম from her at 2 weeks of pregnancy, ঠিক আছে, অথবা known case of diabetes mellitus for last 5 years, যেটা বলবেন সেটা পরে বলবেন, আগে বলবেন slight lower abdominal pain। আচ্ছা তারপর বলবেন according to the statement of the patient it was her planned pregnancy and she was on regular antenatal checkup at her, এখানে দেখেন এলএপিডিডি কিছু নাই, at her 37 weeks of gestation she developed sudden gush of pervaginal watery discharge. Within 6 hours of watery discharge, she admitted into fetal-maternal medicine unit of BMU. LSCOS was done on the same day. Her immediate post-operative period was uneventful. এই কয়েকটা লাইনের মধ্যে এনসি শেষ। ঠিক, এখানে কেন ভর্তি হলো কি তার মানে কেন এই ফর্মটা হয়েছিল এই ধরনের কোনো জিনিস আপনি এখানে আনবেন না। আপনি জাস্ট আনবেন যে তার 37 উইকস জেস্টেশনে ট্রম হয়েছিল, ভর্তি হয়েছিল 6 ঘন্টা পরে, হওয়ার পরে যেদিন ভর্তি হয়েছে সেই দিনই তার সিজার হয়ে গেছে, এই কয়েকটা কথাই এখানে বলবেন। তারপর হচ্ছে যে নাও এখন তার এই যে আপনার পিউপেরাম জনিত তার কি প্রবলেমটা আছে, যে তার স্লাইট পেইন ইন দ্য ইনসিশন এরিয়া which is dilating in nature, non radiating, aggravated on walking and relieved by taking medication, এই ব্যথাটার বর্ণনা দিলেন।
তারপরে তার পিউরোপেরামের জন্য তার মানে তার যে পিউরোপেরামের যে অন্যান্য কমপ্লিকেশন, যেমন তার ব্রেস্ট কোনো কমপ্লেন আছে কিনা, জ্বর আছে কিনা, কাফ আছে কিনা, লোকাল ডিসচার্জটার কালারটা কিরকম আছে, মানে অ্যামাউন্টটা কিরকম, কোনো ফাউল স্মেলিং আছে কিনা, এই সবগুলো আপনাকে নো হিস্ট্রির ভিতরে আনতে হবে। আচ্ছা, তারপর হার বাউল এন্ড ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। হার বাউল এন্ড ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। আচ্ছা, এখানে কিন্তু ব্রেস্ট কমপ্লেন কথাটাই বলাই ভালো, কারণ এখানে ধরেন ব্রেস্ট ইনগর্জমেন্ট বা অমুক তমুক এগুলো তো মেডিকেল টার্ম, তো আপনি এখানে বলবেন ব্রেস্ট কমপ্লেন। আচ্ছা, তারপরে অবস্টেটিক্যাল হিস্ট্রিতে ওই যে তার আগের যে ইয়েটা, মানে তার বাচ্চাটা মানে কতদিন বয়স, তার কতদিন ধরে ম্যারিড, এই কথাগুলা। ম্যারিড ফর 5 years, মাদার অফ 2 children। আগের বাচ্চাটাও তো সিজার ছিল, এটা 2 নাম্বার সিজার, তাই না আপু? এটা দেখেন 2 নাম্বার সিজার ছিল, তো প্রথম সিজারটা কিভাবে হয়েছিল? সেটা বললেন, প্রথম সিজারটা, প্রথম বাচ্চাটা সিজার করে হয়েছিল ডিউ টু ফিটাল ডিস্ট্রেস। আর এএলসি মানে এই বাচ্চাটা 3 দিন বয়স, এএলসি 3 days। আর কাপল ইউজ ব্যারিয়ার মেথড ফর কন্ট্রাসেপশন। আচ্ছা, মেডিকেল হিস্ট্রির মধ্যে কি বলবেন? শি ইজ নর্মোটেসিভ, নন ডায়াবেটিক। তারপর হচ্ছে ওই যে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, বিটা থ্যালাসেমিয়া আমি একদম চিফ কমপ্লেনে বলে আসছি, কিন্তু তার বর্ণনাটা আমি কোথায় দিচ্ছি আপু, একটু মনোযোগ দেন। আমি বর্ণনা দিয়েছি কত পরে, দেখেন আমি তার চিফ কমপ্লেনে ছিল বিটা থ্যালাসেমিয়া, অথচ আমি দেখেন প্রেজেন্টিং কমপ্লেনের ভিতরে থ্যালাসেমিয়া কোথাও নিয়ে আসি নাই। ঠিক আছে, এখানে একটা জায়গায় আনার জায়গা আছে, সেটা আমি একটু দেখাই। যে এলিউস, সরি, এই যে এলুসিএস was done on the same day due to, আপনি এখানে একটু দিতে পারেন, due to the indication of third gravida, বা যেটা কত গ্রাভিডা, একটা অ্যাবর্শন ছিল, থার্ড গ্রাভিডা with 37 weeks of pregnancy with preterm with prom with beta thalassemia trait with এটা, এরকম ভাবে আপনি এখানে একটা ডিউ টু দিতে পারেন। আচ্ছা, আপনি এই বর্ণনাটা দেখেন, আমি সব হিস্ট্রি শেষ হয়ে গেল। মেডিকেল হিস্ট্রির মধ্যে যে আমি বলছি যে হ্যাঁ, বিটা থ্যালাসেমিয়া ট্রেট, 2 years back following her miscarriage she had history of 3 units of blood transfusion during this pregnancy at her 34 weeks of gestation she developed severe anemia, so তাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছিল। সব বর্ণনা আমি এখানে দিলাম। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস তার হাজবেন্ডের করা হয়েছিল কিনা, হলে সেটা নরমাল কিনা, এবং তার কোনো কনসাংগুইনাস ম্যারেজের হিস্ট্রি আছে কিনা, সব বলে দিলাম। আচ্ছা, তারপরে তার আরেকটা মেডিকেল হিস্ট্রি ছিল, সেটা হচ্ছে হাইপোথাইরয়েড। সেটাও বলছি যে ডায়াগনোসড কেস অফ হাইপোথাইরয়েডিজম, ইট ওয়াজ অলসো ফার্স্ট ডায়াগনোসড 2 years back following her miscarriage she also taking tablet levothyroxine 75 microgram daily throughout her pregnancy and she was on euthyroid state. Her pre-pregnancy dose of levothyroxine was 50 microgram per day. প্রেগনেন্সিতে কত পেয়েছিল, এখন সে কত করে পাচ্ছে, আপনি সব কিছু বলে দিয়েছিলেন, এবং পুরো প্রেগনেন্সিতে সে যে ইউথাইরয়েড ছিল আপনি সেটাও বলে দিচ্ছেন। আচ্ছা, এইবার এসে দেখেন মায়ের হিস্ট্রি শেষ, এই জায়গায় আপনার বলা উচিত ছিল জেনারেল এক্সামিনেশন, আপনার বলা উচিত ছিল জেনারেল এক্সামিনেশন, কিন্তু মনে রাখবেন এটা যেহেতু পিরপেরা, মায়ের সাথে একটা বাচ্চাও আছে, সো আপনাকে কিন্তু এই মাঝামাঝি জায়গাটাকে বাচ্চার বর্ণনা দিতে হবে, যে পেশেন্ট ওয়াজ আস্কড অ্যাবাউট হার বেবি, এই বাচ্চা খাচ্ছে, ঘুমাচ্ছে, প্রসাব করতেছে, পায়খানা করতেছে, এই 4টা অ্যান্সার দিতে হবে। ব্রেস্ট ফিডিং ওয়েল এস্টাবলিশড, হার বেবি ফিডস ওয়েল, স্লিপস ওয়েল, passes urine 6 to 7 times per day and moves bowel regularly। আচ্ছা, তারপরে জেনারেল এক্সামিনেশনে আসেন, এখানে সবকিছু নরমাল থাকবে, সবকিছু স্বাভাবিক থাকতেছে, কিন্তু এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট। তো ব্রেস্ট শো নরমাল ল্যাকটেশনাল চেঞ্জেস এন্ড নিবল কন্ডিশন ইজ গুড। এবার আপনারা আমাকে বলেন যে নরমাল প্রেগনেন্সি চেঞ্জ কি আর নরমাল ল্যাকটেশনাল চেঞ্জ কি ব্রেস্টের? পারবেন আপু? ল্যাকটেশনাল চেঞ্জটা বলেন, চেষ্টা করেন আপু। আচ্ছা, আপুরা বলবে না, তাহলে আমি বলে দিচ্ছি। তাহলে নরমাল ল্যাকটেশনাল চেঞ্জ হচ্ছে ব্রেস্টের সাইজ বাড়বে, ভলিউম বাড়বে, ভাস্কুলারিটি বাড়বে, এনগোর্সড ভেসেল আন্ডার দ্য স্কিন হবে, এবং চাপ দিলে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে, চাপ দিলে মিল্ক বের হয়ে আসবে। আর প্রেগনেন্সি চেঞ্জ হচ্ছে ব্রেস্টের সাইজ বাড়বে, সেকেন্ডারি অ্যারিওলা থাকবে, মন্টোগোমারি টিউবারকল থাকবে। আচ্ছা, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি পাবেন? অন ইন্সপেকশন লোয়ার অ্যাবডোমিন ইজ স্লাইটলি বাল্জড, লিনিয়ার নাইগ্রা, এন্ড দেখেন আপু এখানে কিন্তু লিনিয়ার নাইগ্রার সাথে আমি স্ট্রায়াল বিকেন্স বলতেছি, তাই না? স্ট্রায়া গ্রাভিডের যাবে স্ট্রায়াল বিকেন্স, ঠিক আছে? এন্ড দেয়ার ইজ এ ট্রান্সভার্স ব্যান্ডেজ ওভার দ্য সুপ্রাপিউবিক রিজন হুইচ ইজ ড্রাই। আচ্ছা, তারপরে লিনিয়ার নাইগ্রা কেন হয়েছে আপু, এটা কি বলতে পারবেন? লিনিয়ার নাইগ্রা কেন তৈরি হয়?
আচ্ছা, এটা যেহেতু এক ধরনের কালো জিনিস, তো কালো জিনিস সবসময় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্যই হবে, এবং এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এর সাথে এটা রিলেটেড টু আবার ইস্ট্রোজেন প্রজেস্টেরন। এই যে আমার বডিতে এত ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এই কারণে হরমোনটাও বেশি আসবে, তো সেই কারণে লিনিয়া নায়গ্রা হয়েছে। তাহলে এবার বলে যে এই পাশ দিয়ে সাদা সাদা থাকে, তাই না? স্ট্রায়া গ্র্যাভিডারাম, যেটা বা এখন অ্যালবিগেন্স বলছি, এই স্ট্রায়া গ্র্যাভিডারাম কেন তৈরি হয়েছিল? স্ট্রেচিং। হ্যাঁ, স্ট্রেচিং। ওকে, থ্যাংক ইউ। আরেকটা আছে, এটা হচ্ছে আপনার স্ট্রেচিং হবে আর অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন এবং স্ট্রেচিং এর জন্য মেকানিক্যাল স্ট্রেচিং অফ দ্য ডিপার লেয়ার অফ দ্য কিউটিস, আর হচ্ছে অ্যালডোস্টেরন। এটা ইনিশিয়ালি পিঙ্ক কালার ছিল, ডেলিভারি হওয়ার পর পর দেখবেন যে সাদা হয়ে যাবে এবং কিছুটা ডিপ্রেসড, একটু নিচু নিচু মতো হয়ে যাবে। আচ্ছা, অন প্যালপেশন অ্যাবডোমেন ইজ সফট, স্লাইটলি টেন্ডার অন দ্য ওন্ড এরিয়া, ইউট্রাইন হাইট। আপু এখানে ইউট্রাইন হাইট বলাটাই ভালো। ইদানিং দেখতেছি ম্যাডামরা ফান্ডাল হাইটও পছন্দ করছেন না, সিম্পাইসো ফান্ডাল হাইট তো অনেক দূরে। ইউট্রাইন হাইট জানতে চাচ্ছেন। ইউট্রাইন হাইট 12.5 সেন্টিমিটার, হুইচ করসপন্ড করছে কিনা এই কথাটা আপনি বলবেন। এটার মধ্যে একটা স্টার চিহ্ন দেন, করসপন্ড উইথ দ্য ডে অফ পিরিয়ড। তারপর হচ্ছে ব্যান্ডেজ ওয়াজ নট রিমুভড, আপনি রিমুভ করবেন না এবং আসলে করতে এখন আর দেওয়াই হচ্ছে না। তারপরে যদি ম্যাডাম বলে যে হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনি তো জিজ্ঞেস করবেন রেজিস্ট্রার আপুদেরকে, অথবা ওখানে যে অবজারভার ম্যাডামরা থাকে যে ম্যাডাম এটা তো নর্মাল পিরিয়ড, আমার কি ড্রেসিং খোলার দরকার আছে? আপনি এমন অ্যাপ্রোচ করবেন যে আপনি আসলে খুলতে চাচ্ছেন না। ম্যাডাম দরকার কি আছে? ম্যাডাম বলবে না থাক দরকার নেই। তো আপনি বলবেন ব্যান্ডেজ ওয়াজ নট রিমুভড, কারণ এখন ওই ওন খোলার জন্য যদি পরবর্তীতে পেশেন্টের কোনো ঝামেলা হয়, তখন বলবে যে ওই আমাকে পরীক্ষা হলে নিয়ে গেছিল, ওই করে আমার ইনফেকশন হয়েছে। সো এটা এই জন্য ম্যাডামরা দিতে চান না। কোনটাতে দিবেন? ওন ইনফেকশনের ক্ষেত্রে হয়তো দিবেন। আর যদি খোলেন তাহলে আপনি কি বলবেন যে with all aseptic precaution, bandage was removed, wound was healthy and there was no redness, swelling or discharge in the wound area. wound আপনি কিভাবে খুলবেন সেটা একটু বলে দিই, আচ্ছা। wound খোলার জন্য আপনি কি করবেন, ধরেন এটা পেশেন্টেরই আছে, এখানে একটা ধরেন wound আছে এখানে। তো আপনি প্রথমে যে কি করবেন, আপনি প্রথমে মানে সিস্টারকে যে বলবেন, সিস্টার আমি হচ্ছে ওনটা দেখবো, আমাকে একটু ড্রেসিং নিয়ে আসেন। তো সিস্টার ড্রেসিং নিয়ে আসবে। এটা কিন্তু আপনি নিজে যখন পরীক্ষা করতেছেন, একটু পরে ম্যাডাম আবার আসবে, আপনি নিজে করতেছেন। তো সিস্টার ট্রে নিয়ে আসলো, ট্রে নিয়ে আসার পরে আপনি কি করবেন, সিস্টার আমাকে হাতে হেক্সিসোল দেন। আপনি কিন্তু এখনো গ্লাভস পরেন নাই। সিস্টার আমাকে হাতে হেক্সিসোল দেন। আপনি হেক্সিসোল নিলেন, নেওয়ার পরে হেক্সিসোল নিয়ে এই ওনটা আপনি এইভাবে করে খুলবেন। হেক্সিসোল নিয়ে আপনি ওন খুলবেন। ওনটা দেওয়ার মতো কিছু পাচ্ছেন, যাই হোক, হেক্সিসোল নিয়ে আপনি তারপর ওনটা খুলবেন, খুলে ওনটা নিয়ে ফেলে দিবেন। এবার আপনার হাতে তো ময়লা লেগে গেল, এবার আপনি কি করবেন, সিস্টার আমাকে আরেকবার হেক্সিসোল দেন, দিয়ে আরেকবার হেক্সিসোল নিয়ে এবার আমাকে গ্লাভস দেন, বলে এবার আপনি গ্লাভস পরলেন, যেভাবে গ্লাভস পরা পরলেন। এবার আপনার হাতটা স্টেরাইল। এবার আপনি হচ্ছে ওন্ডের এখানে একটু পালপেশন, একটু দেখেন, একটু পালপেশন করেন, তারপর হচ্ছে একটু যদি একটু দুই পাশ দিয়ে একটু চাপ দিতে পারেন। এই হচ্ছে আপনার ওন। তারপর সিস্টার আমাকে এখন একটু এটা ড্রেসিং করবো, আমাকে দেখবেন যে সিস্টার হচ্ছে পভিসেপ নিয়ে আসছে, তখন সে এখানে পভিসেপ দেবে, আপনি একটু পভিসেপ আরেকটা ইয়ে নিয়ে একটু মুছে দিয়ে একটা নতুন গজ দিলেন, দেওয়ার পরে এবার আপনি গ্লাভসটা খুলে ফেলবেন। গ্লাভসটা তারপরে খুলে তারপরে সিস্টার আমাকে মাইক্রোপোর দেন বলে মাইক্রোপোর লাগাবেন। মাইক্রোপোর লাগানোর পরে আপনার কাজ এখনো শেষ হয় না, আপনি কিন্তু এখানে আপনার বাদ রয়েছে কি প্যালপেশনের পরে এখানে পারকাশন আর অস্কালটেশন আছে, আপনি অস্কালটেশন করেন। তাহলে আমি আরেকবার সিরিয়ালটা বলি, আমি প্রথমে নিজেই বাদ দিয়ে ফেলছি। আপনি প্রথমে পেশেন্টের যে আপনার পেটে কোথাও ব্যথা আছে, পেশেন্ট বলবে যে হ্যাঁ আমার এই জায়গায় ব্যথা আছে, তো আপনি কি করবেন, হচ্ছে আপনি প্যালপেশন করলেন। প্যালপেশন করার পরে ওন্ড এরিয়াতে পেশেন্ট একটু ব্যথা বলবে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই হাত দিবেন, দিয়ে ইউট্রাইন হাইটটা দেখলেন, এরকম করে ইউট্রাইন হাইটটাও কিন্তু ইউট্রাসের হাইট যেভাবে দেখতে হয় সেভাবেই কিন্তু দেখতে হবে। সিম্ফাইসিস পিভিসটাকে লোকেট করলেন, সিম্ফাইসিস পিভিস থেকে এভাবে করে আপনি ফান্ডাল হাইটটা দেখলেন। তারপরে আপনি সিস্টারকে এটা বললেন, এটা খুললেন, মানে যেটা একটু আগে বললাম সেটা খুললেন। ওন্ডের ড্রেসিং দেওয়ার পরে তারপরে কিন্তু আপনি অস্কালটেট করলেন। তো এই হচ্ছে আমার ওন ড্রেসিং, ওন দেখার সিরিয়াল। ওকে, অস্কালটেশনে বাউল সাউন্ড প্রেজেন্ট আর পিডি এক্সামিনেশন আপনি শুধু মানে চোখে দেখবেন যে অনলি ইন্সপেকশন ডান, ভালভা পেনাম লুকড অ্যাপারেন্টলি হেলদি, ভালভা প্যাড সোকড উইথ লোকিয়া হুইচ ইজ রেড ইন কালার, এভারেজ ইন অ্যামাউন্ট, নট ফাউল স্মেলিং। তো মানে এটা থার্ড ডেতে রেডি পাওয়ার কথা ছিল। আচ্ছা, এরপরে দেখেন আপনার হিসেবে তো আপনার এক্সামিনেশন শেষ, পিভি করছেন, কিন্তু এখানে হচ্ছে গ্যাটিস লেগে আছে। গ্যাটিসটা হলো বাচ্চা, সেই গ্যাটিসকে আপনি কিভাবে পরীক্ষা করবেন? বাচ্চা পরীক্ষা করার জন্য বাচ্চা হচ্ছে 7টা, এই পাশে 7টা, এই পাশে 7টা, এই পাশে মেজারমেন্ট আর এই পাশে হচ্ছে কয়েকটা জিনিস এক্সামিনেশন করতে হবে, করে আপনি একটা বর্ণনা দিবেন। আমি আবার একটু স্টপ শেয়ার করি। তা বাচ্চা এক্সামিনেশন আপনি কিভাবে করবেন আমি বলি। প্রথমে 7টা জিনিস, আমি দেখাচ্ছি আপু। এই 7টা জিনিস ধরেন আপনি মাকে বললেন যে মা আপনার বাচ্চাটা আমাকে একটু দেন, বলে বাচ্চাটাকে হচ্ছে আপনি এরকম মোড়ানো আছে কাপড় চোপড় দিয়ে মোড়ানো থাকবে,
এরকম ওড়ানো থাকবে, তো আপনি জাস্ট উপরে উপরে একটু খুলবেন, খুলে তারপরে আপনি কি করবেন, বাচ্চার মা, আপনার তো মেয়ে বাচ্চা তাই না, হ্যাঁ মেয়ে বাচ্চা, বাচ্চার ওজন কত বলেছিল, 2.5 কেজি, হ্যাঁ 2.5 কেজি বলেছিল। এরপর আপনি কি করবেন, বাচ্চার জাস্ট একটু টেম্পারেচারটা দেখলেন, টেম্পারেচার দেখলেন, তারপরে বাচ্চার স্টেথো দিয়ে হার্ট রেট দেখলেন একটু, সাথে ঘুরে দেখবেন হার্ট রেট, সাথে আবার রেসপিরেটরি রেট আর টেম্পারেচার, এখানে কিছু দিবেন না, মানে ইয়ে দিয়ে টেম্পারেচার দেখার দরকার নেই, আপনি জাস্ট টেম্পারেচার এমনি দেখলেন। তাহলে হার্ট রেট, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, আর এদিকে কি দেখলেন, হার্ট রেট, রেসপিরেটরি, টেম্পারেচার। ও সরি, আরেকটা যেটা বাদ দিছি, বাচ্চা ধরেই আগে ডাইরেক্ট অ্যাকশন করবেন আপু, আমি আজকে সব রোজার মধ্যে তো, মানে রোজা রেখে টেখে। আচ্ছা, দিয়ে এই যে প্রথমে অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স, এটা নরমালি থাকে 32 থেকে 35, আপনি 33 বলবেন, যাই মাপেন আপনি বলবেন 33। আচ্ছা, তারপরে বাচ্চার লেন্থ নরমালি 54 থেকে 52 থেকে 54 থাকে, এটা কিভাবে মাপবেন, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলেন, নিয়ে এসে ছেড়ে দেন, তারপরে আবার এখানে ধরেন, আবার এইভাবে করেন। তাহলে প্রথমে বাচ্চাকে ধরেই আপনি অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স, লেন্থ, লেন্থ, তারপর হচ্ছে টেম্পারেচার, হার্ট রেট, তারপরে এখানে স্টেথো ধরে হার্ট রেট, রেসপিরেটরি, টেম্পারেচার, এই দেখলেন। এই হলো বাচ্চার হচ্ছে বাম পাশে যে মেজারমেন্ট গুলো সেটা। তারপর কি দেখবেন, এবার বাচ্চাকে আপনি গ্রসলি এক্সামিনেশন করতেছেন, যে কোনো বাচ্চার হচ্ছে মাথাটা ঠিক আছে কিনা, এখানে কোনো মানে ডিহাইড্রেশনের কোনো সাইন আছে কিনা, তার কোনো ক্লেফট লিপ প্যালেট এগুলো আছে কিনা, গলায় কোনো কিছু আছে কিনা সেটা দেখে নিলেন। তারপর হচ্ছে তার হচ্ছে ল্যাবিয়া মেজরা কাভার্স দ্য ল্যাবিয়া মাইনরা, অথবা বলবেন যে টেস্টিস ডিসেন্ডেড টু দ্য স্ক্রোটাম, দেখে নিলেন গ্রস অ্যানোমালি যদি নাই। তারপরে বাচ্চাকে এরকম ঘোরাবেন, ঘোরার পরে এই বরাবর স্পাইন বরাবর দেখলেন যে কোনো স্পাইনা বাইফিড এগুলো কিছু নাই, ইমপারফেক্টেড হাইমেন নাই। তারপরে দিবেন রিফ্লেক্স, এখানে দিবেন বাচ্চা এরকম চোখ এরকম করবে, ব্লিঙ্কিং করবে, এটা হচ্ছে গ্ল্যাবেলার ট্যাপ। এই পাশে ই করবেন, বাচ্চা এই পাশে মুখ নিয়ে যাবে, এটা হচ্ছে রুটিং রিফ্লেক্স। তারপরে সাকিং রিফ্লেক্স করলে আপনার সাথে ম্যাডামের মারামারি হবে, এটা এখন আর করবেন না, কারণ আপনার হাতে ময়লা, এটা করলেন না। তারপরে কি করবেন, এরপর হচ্ছে মোরো রিফ্লেক্স, বাচ্চাকে বিছানার মধ্যে নিবেন, নিয়ে এই হাতে ধরে এই হাতের উপরে ফেলবেন, ফেলার পরে বাচ্চা আপার এক্সট্রিমিটিটাকে প্রথমে ফ্লেকশন ফলোড বাই এক্সটেনশন করবে, তাহলে অল রিফ্লেক্সেস আর প্রেজেন্ট, অল রিফ্লেক্সেস আর প্রেজেন্ট। তাহলে দেখেন এই যে বাম পাশে আমি সেক্স নিয়েছি, ওয়েট, লেন্থ, ওএফসি, হার্ট রেট, রেসপিরেটরি, টেম্পারেচার। আর এই পাশে আরো 7টা জিনিস দেখেছি, স্কিন কালার হচ্ছে, তারপরে তার কোনো জন্ডিস আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা, আম্বিলিকাল স্টামটা দেখেছি, জেনিটালিয়া, গ্রস অ্যানোমালি আর রিফ্লেক্স, গ্রস অ্যানোমালি, রিফ্লেক্স। এটা বর্ণনা কিভাবে দিবেন, এই বর্ণনাটা মুখস্থ করে রাখবেন আপু, মুখস্থ করে রাখবেন। With due consent from the mother, I examined the baby. It is a female baby, weight 2.5 kg, length 55 centimeter, OFC এত, heart rate এত, respiratory এত। এগুলো হার্ট রেট, রেসপিরেটরি আপনি মুখস্থ করে যাবেন, কারণ হচ্ছে ওএফসি 34 বা 33 এটাই বলবেন, হার্ট রেট 130 বলবেন, রেসপিরেটরি শুধু এক বাদ দিয়ে দিবেন, 30 বলবেন, টেম্পারেচার নর্মাল বলবেন। স্কিন কালারটা হচ্ছে পিঙ্ক, দুনিয়ার যত কালো বাচ্চাই হোক, ফর্সা বাচ্চাই হোক, বাচ্চা পিঙ্কই হয়। তারপরে হচ্ছে বেবি ইজ নন ইকটেরিক, dehydration absent, umbilical stump is dry, there is no peri-umbilical redness, swelling or discharge, labia majora covers the labia minor, there is no gross anomaly and all reflexes are normal. তারপরে আপনি কি বলবেন, so from history and clinical examination, this is a case of grasping লিফেসটা দেখি নাই। আচ্ছা, this is the case of third day of puerperam following cesarean section due to থার্ড গ্রাভিডা with 37 weeks of pregnancy with prom with beta thalassemia trait with hypothyroidism। তো এখানে আপু আমি কিন্তু নর্মাল পিউরপেরাম কথাটা বলি নাই, নর্মাল অ্যাবনর্মাল কথাটা বলার দরকার নাই, এটা ম্যাডামরা জিজ্ঞেস করে নেবে যে তোমার কি অ্যাবনর্মাল না অ্যাবনর্মাল, তখন আপনি নর্মাল বলার পরে তখন ম্যাডাম বলবে যে কেন নর্মাল বললা, ওগুলো আলাদা কোশ্চেন, আপনি শুধু বলবেন পিউরপেরাম, শেষ। আরেকটা জিনিস একটু দেখা আপু, যে বাচ্চার মুখে যেগুলো হয় এগুলোর নাম হচ্ছে মেলিয়া, আর পিঠে যেগুলো হয় এগুলোর নাম হচ্ছে, বা বুকে যেগুলো হয় ইরাইথেমা টক্সিকাম। তো এগুলো এমনিতেই ভালো হয়ে যায়, 1 মাস মতো সময় লাগে ভালো হতে। আচ্ছা, এবার পিউরপেরামের এই অনেকগুলা কোশ্চেন আপু, পিউরপেরামের অসংখ্য মানে অনন্ত কোটি কোশ্চেন, এই কোশ্চেনের কোনো শেষ নাই। আপু এখানে পিভি এক্সামের সময় কি মানে আমার পেশেন্টের কাপড় টানবেন, যদি আপনি ইয়ে থাকে, আপনি জেনারেল যদি এক্সামিনেশনের সময় যদি স্ক্রিন টানা থাকে তাহলে তো স্ক্রিন তো টানাই থাকে, আর সাথে হচ্ছে পেশেন্টের যে ওনাটা থাকবে, প্লাস ওই প্রত্যেকটা পেশেন্টের পায়ের কাছে শীট দেয়া থাকে, শীট। পিভি আপনি টেবিলেই করবেন, মানে যেই টেবিলে পেশেন্ট শুয়ে আছে বিছানায় বেডে, সেই বিছানাতে আপনি পিভি করবেন, পেশেন্টকে আপনি টেবিলে অন্য কোনো কোথাও নিবেন না। ওখানে একটা হলো স্ক্রিন টানা আছে বাইরের দিকে যদি থাকে, আর যদি নাও থাকে আপনি পেশেন্টকে ঢাকার জন্য যে কাপড়টা, এটাই পেশেন্টের হাঁটু পর্যন্ত ইয়ে করে, যে আর কেউ দেখছে না, আমি জাস্ট একটু শুধু এভাবে দেখবো, আপনি জাস্ট এভাবেই দেখবেন। এখানে আপনার কোনো গ্লাভসও পরার দরকার নাই, কিছুই করার দরকার নেই। গ্লাভস যদি প্যাড খুলতেই হয় তাহলে পেশেন্টকে বলবেন, পেশেন্টই ওই সিস্টেম করে খুলে দিবে, তারপর আপনি শুধু ইন্সপেকশন করবেন, এবার বলবেন মা আপনি পরে নেন। ঠিক আছে আপু? আচ্ছা,
ও তাহলে কোশ্চেন শুরু করি, হ্যাঁ নাকি আপু? কোনো কোশ্চেন আছে কিনা এ পর্যন্ত বলেন। এই এখন যে স্ক্রিনে কোশ্চেন গুলো দেখিয়েছি এই পর্যন্ত আমি আগে দেখাই, তারপরে হচ্ছে আমি ল্যাকটেশন সম্পর্কে বলবো। আচ্ছা, হোয়াট ইজ পিউরপেরিয়াম? পিউরপেরিয়াম আর ইনভলিউশনটা কিন্তু আপু কাছাকাছি জিনিস, শুধু একটা টার্মে ওদের প্রবলেম আছে, মানে ঝামেলা আছে। পিউরপেরিয়ামটা হচ্ছে একটা পিরিয়ড, আর ইনভলিউশনটা হচ্ছে একটা প্রসেস। আচ্ছা, পিউরপেরিয়ামটা একটা কি বলবেন, যে পিউরপেরিয়ামটা একটা পিরিয়ড ফলোইং চাইল্ড বার্থ during which the body tissue, especially the pelvic organ revert back approximately to pre-pregnant state both anatomically and physiologically. আর ইনভলিউশনটাকে বলবেন যে ইনভলিউশন ইজ এ প্রসেস যেখানে কি হবে প্রসেস whereby যে জেনিটাল অর্গান রিভার্ট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি টু দেয়ার প্রি-প্রেগন্যান্ট স্টেট। এটা প্রসেস আর এটা হচ্ছে পিরিয়ড। আচ্ছা, পিউরপেরিয়াম একটা ডিউরেশন আছে, একটা হচ্ছে ইমিডিয়েট পিউরপেরিয়াম হতে পারে, এটা হতে পারে হচ্ছে আপনার আর্লি, আর এটা হচ্ছে লেট। অ্যাজ এ হোল পিউরপেরিয়ামটা হচ্ছে আপনার 6 উইকস। এর মধ্যে ইমিডিয়েট কখন বলবেন? ইমিডিয়েট বলবেন যে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, যদি হয় 24 আওয়ার্স এর মধ্যে হলে বলবেন যে এটা ইমিডিয়েট। আর্লি কখন বলবেন? আর্লিটা হচ্ছে আপনার 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে হলে বলবেন আর্লি। যদি 7 দিনের পর থেকে আপ টু 6 উইকস পর্যন্ত বলবেন হচ্ছে লেট পিউরপেরিয়াম। এরপর ম্যাডাম জিজ্ঞেস করবে যে তোমার কি নর্মাল পিউরপেরিয়াম নাকি অ্যাবনর্মাল পিউরপেরিয়াম? তো আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই আপনার এটা নর্মাল পিউরপেরিয়াম। নর্মাল, তুমি কেন নর্মাল বললা? এটা একটা লম্বা চওড়া অ্যান্সার দিতে হয়। নর্মাল পিউরপেরিয়াম আমি কেন বললাম, এর আনসার অনেক লম্বা চওড়া। একটা হচ্ছে আমার পেশেন্টের নো সিগনিফিক্যান্ট কমপ্লেন, আমার কোনো সিগনিফিক্যান্ট কমপ্লেন নাই, আনলেস তার একটা শুধু স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে। এক। 2 নম্বরে হচ্ছে যে আমার পেশেন্টের জেনারেল এক্সামিনেশন, তারপরে অল আদার সিস্টেমিক এক্সামিনেশন রিভিল নো অ্যাবনর্মালিটি, কোনো অ্যাবনর্মালিটি পাইনি। আমার পেশেন্ট হচ্ছে ফেব্রাইল, কোনো জ্বর আসেনি। তারপরে হচ্ছে তার অল আর ভাইটাল কন্ডিশন গুলো সব গুড আছে, ভাইটাল কন্ডিশন গুড। তারপর হচ্ছে পেশেন্টের যে কয়েকটা কন্ডিশন, ব্রেস্ট, তারপর হচ্ছে আপনার অ্যাবডোমিনাল যদি সিজারিয়ান সেকশন স্কার হয় সেটা, আর যদি হয় ইপিসিওটমি হয় তাহলে ইপিসিওটমি স্কার। তাহলে ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে রিভিল নর্মাল, সিজারিয়ান সেকশন ওন্ড ইজ হেলদি, আর অথবা যদি বলেন ইপিসিওটমি স্কার ইজ হেলদি। তারপর হচ্ছে এবার আপনি ইউটেরাস দেখেছিলেন, ইউটেরাস ইনভলিউটিং পেয়েছেন, এবং কাপড় উঁচু করে আপনি দেখেছিলেন লোকিয়াল ডিসচার্জটা কিরকম, নর্মাল অথবা নট নর্মাল এবং নট পাউল স্মেলিং। তারপরে পেয়েছেন যে বাওয়েল ব্লাডার হ্যাবিটিস নর্মাল। এই 10টা কারণে আপনি বলেছেন যে দিস ইজ এ কেস অফ নর্মাল পিউরপেরিয়াম। এখন আপুরা আমাকে ঝাঁপায় পরে প্রশ্ন করবেন এরকম যে আপু তাহলে কয়েকটা নর্মাল পিউরপেরিয়ামের নাম বলেন, কয়েকটা অ্যাবনর্মাল নাম বলেন, তাই না আপু? আপনার সিনারিও বলতে থাকেন, আমি বলি। একটা হচ্ছে নর্মাল পিউরপেরিয়াম হচ্ছে যেটা তার আপনার এলইউসিএস হয়েছে অথবা এনভিডি হোক, যেটাই হয়েছে কিনা অল তার প্যারামিটার নর্মাল, এটাকে নর্মাল বলবেন। এরপরে হচ্ছে তার ইভেন যদি আইইউডি ডেলিভারিও হয় কিন্তু মা ভালো আছে, পিউরপেরিয়াম বলার জন্য বাচ্চার কোনো ভূমিকা নাই, মাকেই আপনি শুধু দেখে বলবেন সে নর্মাল অ্যাবনর্মাল। বাচ্চাটা আইইউডি ডেলিভারি হয়েছে কিন্তু মা ভালো আছে, আপনি বলবেন নর্মাল পিউরপেরিয়াম। তার প্রলং লেবার ছিল, তার অবস্ট্রাক্টেড লেবার ছিল কিন্তু এখন পেশেন্ট ভালো আছে, তারপরে বলবেন। অবস্ট্রাক্টেড লেবারের পেশেন্টের ইভেন ক্যাথেটারও করা আছে, তারপরেও বলবেন নর্মাল, কারণ তার এখনো ভিভিএফ হয় নাই। তারপরে আপনি পেশেন্টের ধরেন জিডিএম অথবা প্রিএক্লামসিয়া ছিল, এখন পেশেন্টের মোটামুটি নর্মাল, মানে আরবিএস এবং তার বিপি মোটামুটি মানে খুব একটা বেশি না, নর্মাল রেঞ্জে আছে, তাহলেও বলবেন নর্মাল। ইভেন আপনার হচ্ছে আপু বলেন তো পেরিপাটাম হিস্টেরেক্টমি হলে নর্মাল না অ্যাবনর্মাল বলবেন? কোনো কমপ্লেন না থাকলে থ্যাংক ইউ আপু। হিস্টেরেক্টমি করলে আপনি নর্মাল বলবেন। এবার অ্যাবনর্মাল কখন বলবেন? অ্যাবনর্মাল বলতে হলে আপনাকে বলতে হবে আইইউডি ডেলিভারি হয়েছে ভালো, কিন্তু পেশেন্টের পিউরপেরাল সাইকোসিস হয়ে গেছে, পেশেন্ট পাগল হয়ে গেছে। আচ্ছা, পেশেন্টের যে ভিভিএফ আপনি করেছিলেন, এখন পেশেন্টের ভিভিএফ হয়ে গেছে, অথবা পেশেন্টের ওন ইনফেকশন হয়ে গেছে। তারপরে হচ্ছে পেশেন্টের পিউরপেরাল পাইরেক্সিয়া হয়েছে, তাহলেও বলবেন। তারপরে পেশেন্টের, এবার আমি একটা সিনারিও একটু বলে আমাকে বলেন যে একটা পেশেন্টের
ড্রেন টিউবের কালেকশন 100 নর্মাল নাকি অ্যাবনর্মাল। আরেকটা পেশেন্টের পিপিএইচ হয়েছে, আপনি পেশেন্টকে দিয়েছেন কি বলে না ইন্ট্রাইউটারাইন বেলুন ক্যাথেটার করা ছিল পেশেন্টের, ক্যাথেটার খুলে নিয়ে আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে। এবার এটা নর্মাল না অ্যাবনর্মাল? পিপিএইচ হলে আপু অ্যাবনর্মাল। ভেরি গুড, পিপিএইচ হলে অ্যাবনর্মাল। এটার জন্য একটা আপু ফেল করেছিল। আচ্ছা, তারপরে আর যেটা বললাম ড্রেন টিউব কালেকশন 100 বেশি। আফটার সিজারিয়ান সেকশন আপু 100 বেশি হলে কি অ্যাবনর্মাল তো হবে না, নরমালি তো 100 বেশি হইতেই পারে না আপু, 50 পর্যন্ত ও, হচ্ছে জানি না। কালেকশন 50-এর কম হতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে গেল। তাহলে অনেকগুলো আপু, আপনাদের আর কোনো কোশ্চেন যদি থাকে এর মধ্যে করতে পারেন। আপু নর্মাল সিজারাল ডেলিভারি 3rd ডিগ্রি পেরিনিয়াল টিউব তাহলে সেটা perineal কি tear হলে abnormal? অ্যাবনর্মাল। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এবার আসি। হ্যাঁ আপু, আর কোনো কোশ্চেন? করার এপিসিওটমি দেওয়া থাকে আপু, তাহলে হ্যাঁ, সেটা তো normal. নরমাল। নর্মাল এপিসোডমি ওন্ড ইজ হেলদি বললাম না, নর্মাল হবে আপু। আচ্ছা, এবার ম্যাডাম কোশ্চেন করবে যে হোয়াট ইজ পিউরপেরাল পাইরেক্সিয়া। পিউরপেরাল পাইরেক্সিয়ার সংজ্ঞাটা অনেকগুলা সাব ডিভিশনে ভাগ করবেন, যে এখানে রাইজ অফ টেম্পারেচার 100.4 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচারটা আমরা অফসের জন্য খুব ভালো টেম্পারেচার, তাই না? এই সেপটিক অ্যাবর্শনে এই টেম্পারেচারটা দিয়ে বলতে হয় 100.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি আপনার সেলসিয়াস। টু অকেশনে করতে হবে, এবং সেটা করতে হবে 24 আওয়ার অ্যাপার্টে। আজকে করছেন, কালকে করবেন। আচ্ছা, তারপরে 24 আওয়ার্স অ্যাপার্ট। এরপরে করতে হবে এক্সক্লুডিং ফার্স্ট 24 আওয়ারে বাদ দিয়ে। তারপরে হচ্ছে উইদিন 10 ডেজ অফ ডেলিভারি। আচ্ছা, 10 ডেজের মধ্যে সেটা হতে হবে। এখন এই যে 24 ঘন্টার ভিতরে যদি জ্বর আসে, তাহলে সেটাকে এক্সক্লুডিং বলেছেন, তাহলে 24 ঘন্টার ভিতরে জ্বর আসলে সেটা হবে হচ্ছে স্যালাইন রিয়াকশন, টিস্যু রিয়াকশন, আর একটা হচ্ছে ব্লাড রিয়াকশন, অথবা কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস, মানে জ্বর যদি থাকে সেটা, যেমন তার হয়তো কোরিয়ান মেনাইটিস ছিল, সেখান থেকে জ্বর কন্টিনিউ করছে, তাহলে সেটা। আচ্ছা, এবার আমরা পড়বো যে কজ অফ পিউরপেরাল পাইরেক্সিয়া। এটা আমরা পিউরপেরাল পাইরেক্সিয়ার সংজ্ঞা পড়লাম, তাহলে কজ গুলো আপনারা একটু বলতে থাকেন তো আপু, কি কারণে জ্বর আসবে? পিউরপেরাল সেপসিস যদি হয় আপু, তারপরে হচ্ছে ব্রেস্ট এনগর্জমেন্ট হয়, মাস্টাইটিস হয়, ব্রেস্ট অ্যাবসেস হয়, তার সাথে পেশেন্টের যদি ইউটিআই থাকে, চেস্টে যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। আচ্ছা, খুব ভালো বলছেন। তাহলে আপু আমি একটু আগে একটা জিনিস বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে যে ব্রেস্টের কথা বলছেন, এখন মনে পড়ছে। ব্রেস্ট এনগর্জমেন্ট হলে নর্মাল পিউরপেরাম, কিন্তু মাস্টাইটিস অথবা ব্রেস্ট অ্যাবসেস হলে সেটা হচ্ছে অ্যাবনর্মাল পিউরপেরাম। ক্র্যাক নিপল হলো নর্মাল। ঠিক আছে আপু? আচ্ছা, তাহলে যেটা বলবো পিউরপেরাল সেপসিসের পিউরপেরাল পাইরেক্সিয়ার কজ আপনি বলবেন 1 নম্বরে সেপসিস। যে কোনো পিউরপেরামে যদি কোনো জ্বর আসে, সেটা হচ্ছে আপনাকে ধরে নিতে হবে দিস ইজ দ্য কেস অফ পিউরপেরাল সেপসিস আনলেস প্রুভেন আদারওয়াইজ। অন্য কিছু প্রুভ না করা পর্যন্ত এটা সেপসিস। আচ্ছা, এবার আপনি অন্যান্য কজগুলা উপর থেকে শুরু করবেন। সেপসিস, ব্রেস্ট, লাংস, তারপরে ইউটেরাস, এইভাবে একটু একটু করে নিচে নামবেন। তাহলে ব্রেস্টে কি? ব্রেস্টে যেটা আপনারা বললেন, ব্রেস্ট যে কোনো কমপ্লেন গুলা, এনগর্জমেন্ট, মাস্টাইটিস, এগুলা। তারপরে বলবেন লাংসে হচ্ছে আপনার কি নিউমোনিয়া, তারপরে নিউমোনিয়া, কোভিড-19, ফ্যারিনজাইটিস, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, সেটা। তারপর হচ্ছে আপনার এবার নিচে হচ্ছে ব্লাডার, তাই না? তাহলে সেখানে হবে ইউটিআই, তারপরে ইউটিআই বা সিস্টাইটিস, তারপর হচ্ছে উপরের দিকে চলে যান একটু, পাইলোনেফ্রাইটিস গেল। তারপর হচ্ছে আমার সিজারের যে ওন্ডটা ছিল, তাহলে সিজারিয়ান সেকশনের ওন্ডে ইনফেকশন অথবা ইপিসিওটমি ওন্ডে ইনফেকশন, সিজারিয়ান সেকশন ওন্ডে ইনফেকশন অথবা ইপিসিওটমি ওন্ডে ইনফেকশন, এটা। আর হচ্ছে আদার্স এর মধ্যে হচ্ছে সেপটিক পেলভিক থ্রম্বোফ্লেবাইটিস, হেপাটাইটিস, ম্যালেরিয়া, এসবও থাকতে পারে। এখন এই যে পেলভিক কি বলে না, পিউরপেরাল সেপসিস, এটা হচ্ছে, এটা সংজ্ঞাটা কি? পিউরপেরাল সেপসিসের সংজ্ঞা বলতে পারবেন? এটা হচ্ছে an infection of the genital tract, দেখেন
জিনিসটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন, কিন্তু অ্যান ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। হ্যাঁ, তারপর হুইচ অকার্স অ্যাজ এ কমপ্লিকেশন, কথাটা অনেক বড় করে লিখছি আমি, অ্যাজ এ কমপ্লিকেশন অফ ডেলিভারি is termed as puerperal sepsis. An infection of the genital tract which occurs as a complication of delivery is termed as puerperal sepsis. All the puerperal pyrexia is considered as to be due to puerperal sepsis unless proven otherwise. ঠিক আছে, এখন আমরা আপু এটা বুঝতে পেরেছেন তো? এখন আমরা একটু ডে ওয়াইজ কমপ্লিকেশন পড়বো, যে কোন ডেতে কি কি কমপ্লিকেশন হয়। ডে ওয়াইজ কমপ্লিকেশন একটা হচ্ছে যে ফার্স্ট 24 আওয়ার্সে পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আপনাকে প্রেজেন্ট করবে, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড ডেতে পেশেন্ট আপনার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে বলবে, থার্ড ডেতে পেশেন্টের কি কমপ্লেন থাকবে, ফোর্থ ডে থেকে 6th ডেতে কি থাকবে, অথবা 7 ডেতে আসলে আপনি বলবেন, ভাববেন যে আসলে কি হয়েছে তার। ফার্স্ট ডেতে পেশেন্ট আসবে হচ্ছে তার পিপিএইচ, তারপর হচ্ছে স্পাইনাল হেডেক। সেকেন্ড ডেতেও সেকেন্ডারি পিপিএইচ, স্পাইনাল হেডেক, এই দুটো থাকছে। এর সাথে আপনার যোগ হবে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এবং সাথে যোগ হবে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে যাবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। ওই অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে এই জন্য তার ইফেক্টে। থার্ড ডেটা আমার মনে থাকতো না, থার্ড ডেটা আমি মনে রাখতাম হচ্ছে রাব, সেটা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আর ডি দিয়ে হচ্ছে আপনার ডি তো রাব, তো রাব লিখলাম কেন, বি হচ্ছে ব্রেস্টে হচ্ছে ব্রেস্ট কমপ্লেন। তাহলে ব্রেস্ট কমপ্লেন কিন্তু থার্ড ডে থেকে শুরু হচ্ছে, কারণ মিল্ক আসা শুরু হয় থার্ড ডে থেকে। আচ্ছা, ফোর্থ ডেতে হবে হচ্ছে ওন্ড ইনফেকশন। আর 7 ডেতে কি হবে আপু? 7 ডেতে পিপিএইচ ডিভিটি, হবে ডিভিটি। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, এটা মুখস্থ রাখতে হবে, এই জিনিসটা খুব ম্যাডাম এটা জিজ্ঞেস করে। আচ্ছা, এবার কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ফোর্থ ট্রাইমেস্টার বলতে আমরা কি বুঝি। ফোর্থ ট্রাইমেস্টারটা হচ্ছে যে আপনার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টা ডেলিভারি করলেন, এখান থেকে আনটিল কমপ্লিট ফিজিওলজিক্যাল ইনভলিউশন এন্ড সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে ফোর্থ ট্রাইমেস্টার। আচ্ছা, এখন ইনভলিউশনটা কোন কোন অর্গানে হয়? ইনভলিউশনটা কোন কোন অর্গানে হয়? আপনি বলবেন যে অল অর্গান, মানে সমস্ত অর্গানই হবে, অল জেনিটাল অর্গানই হবে, কিন্তু আপনি ইউটেরাসে মোর প্রোনাউন্স, আপনি ইউটেরাসটা দেখে মাপতে পারবেন, মোর প্রোনাউন্স ইন দ্য ইউটেরাস। কোন অর্গানটা কখনোই রিভার্ট নর্মালি ব্যাকে আসবে না, সেটা হচ্ছে সার্ভিক্স, এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিক্স, সেটা সবসময় টিপ অফ দ্য ফিঙ্গার এর ভিতরে অ্যাডমিশন হবে। এই যে আমরা ইনভলিউশন বলছি যে ইউটেরাস ছোট হয়ে আসছে, ইনভলিউশন, তাহলে এই যে ইনভলিউশনে ইউটেরাসের ইনভলিউশন কেন হবে? ইউটেরাসের ইনভলিউশন কেন হবে? এই মাসেলে কিছু ইনভলিউশন হবে, এন্ডোমেট্রিয়ামে কিছু হবে, ব্লাড ভেসেলে কিছু ইনভলিউশন হবে। ব্লাড ভেসেল, মাসেলে কি হবে? মাসেলে হচ্ছে এই যে আমার ইস্ট্রোজেন কমে যাচ্ছে, তারপরে আমার যে প্রোজেস্টেরন কমে যাচ্ছে, সো এই কারণে আমার মাসেলের ভিতরে কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হবে, এই প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হবে, তো সেইখান থেকে অটোলাইসিস অফ দ্য মাসেল, হবে, সেখান থেকে ইউটেরাসটা কি হবে? ইনভলিউশন হবে এটা। আর ব্লাড ভেসেলে কি হবে? সরি, এটা তো এন্ডোমেট্রিয়ামটা পরে বলি, ব্লাড ভেসেলটা আগে বলি। ব্লাড ভেসেলে দেখবেন তত সুন্দর করে লেখা আছে, এখানে হয় থ্রম্বোসিস হবে, অথবা হবে হায়ালিনাইজেশন, তারপরে হতে পারে হচ্ছে আপনার এন্ডোফ্লেবাইটিস এইসব হবে আর কি। আচ্ছা, এবার আছে যে এন্ডোমেট্রিয়ামে কি হবে, যে ভিতরে যে লেয়ার, এখানে কি হবে? এটা হবে রিজেনারেশন। এন্ডোমেট্রিয়ামে হবে রিজেনারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম। কত সপ্তাহে শুরু হবে? 7 দিনের দিনই শুরু হবে, এবং এটা মোটামুটি 10 থেকে 16তম দিনে এটা ডেতে এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যে জায়গায় প্লাসেন্টা লেগেছিল, এটা হতে 6 উইকস পর্যন্ত সময় লাগবে, সেই জায়গায় রিজেনারেশন হতে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এখন এই যে আমরা ইনভলিউশন, এটা আমরা কিভাবে আসলে অ্যাসেস করি? এটা ছোট্ট কালের পড়াশোনা, এটা এমবিবিএস এর আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতো ম্যাডামরা। আমরা সেম টাইমে করি, ক্রাইটেরিয়া গুলো কি? সেম টাইমে করি, সেম অবজারভার, মানে আপনি দেখতেছেন, আপনিই দেখবেন, তারপরে তার হচ্ছে প্রস্রাব পায়খানা এগুলো ক্লিয়ার করে আসতে হবে, ইভাকুয়েশন, এবং ইউটেরাসটা যদি এরকম টেস্টটা থাকে, ইউটেরাসটা সেন্ট্রালাইজ করে নিয়ে আসতে হবে,
এই 4টা ক্রাইটেরিয়া দিয়ে আপনি হচ্ছে ইনভলিউশনটা অ্যাসেস করবেন। তারপর হচ্ছে আপনার এটা এবার কতটুকু করে ইউটারাসটা আসলে কমবে সেটা একটু বলে দিব। ইউটারাসটা কেবল ডেলিভারি হলো, তো ডেলিভারি হয়ে এই যে লেভেলটা, এটা হচ্ছে আপনার জাস্ট বিলো দ্য আম্বিলিকাসে চলে যাবে, বিলো দ্য আম্বিলিকাস, বিলো আম্বিলিকাসে থাকবে জাস্ট আফটার ডেলিভারি। এবং সেটার হাইটটা কত? 13.5 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার। তারপরে ধরেন প্রত্যেক দিন কত করে কমবে? 1.25 সেন্টিমিটার করে ইউটারাসের ফান্ডাল হাইটটা কমতে কমতে থাকবে, 1.25 সেন্টিমিটার পার ডে করে কমবে। আচ্ছা, তাহলে প্রথম দিন 1.35, কিন্তু দ্বিতীয় দিন, এটা ফার্স্ট ডেতে ধরেন, ফার্স্ট ডে যেদিন ডেলিভারি হলো সেদিনই হলো ফার্স্ট ডে অফ পিরপেরিয়াম, এটা কিন্তু পিরপেরাল ডে। ফার্স্ট ডেতেও এটাই থাকতেছে। সেকেন্ড ডেতে কি হবে? সেকেন্ড ডেতে কিন্তু আপু কোনো ইয়ে হয় না, ইনফ্লেশন হয় না, তাহলে 13.5ই থাকতেছে। থার্ড ডে অফ পিরপেরিয়ামে কি হবে? 1.25 বাদ দেন, তাহলে 12.25 হবে সেন্টিমিটার। ফোর্থ ডে, আমাদের কেসটা থার্ড ডে ছিল এবং আমরা বলেছিলাম যে কত যেন বলেছিলাম, 12ই মনে হয় বলছিলাম আপু, নাকি 13 বলছিলাম, মনে নাই। আচ্ছা, তারপরে ফোর্থ ডেতে কত হবে? এবার 1.25 বাদ দিলে কত হবে আপু? 11 সেন্টিমিটার। ফিফথ ডেতে কত হবে? 9.75 সেন্টিমিটার। এরকম করতে করতে এক সপ্তাহ পরে এসে এই সিম্ফাইসিস পিউবিসের উপরে আমরা যখন এটাকে জাস্ট আমরা বলি জাস্ট প্যালপেবল, 7 দিন বা এক সপ্তাহ পরে এসে এটা হয়ে যাবে জাস্ট প্যালপেবল। এরপরে হচ্ছে আপনার 6 সপ্তাহ পরে একদম অলমোস্ট নর্মাল সাইজে চলে যাবে, অলমোস্ট নর্মাল সাইজে চলে যাবে। আচ্ছা, এই গেল ইনভলিউশন। তাহলে সাব ইনভলিউশন এর কারণ কি কি বলেন আপু? সাব ইনভলিউশন, ইউটারাসটা যেরকম ভাবে কমার কথা সেভাবে কমছে না, কি কারণে সেটা হতে পারে বলেন? যদি আপু টুইন থাকে, বিগ ইউটারাস ওভার ডিস্টেন্ডেড থাকে ডিউ টু টুইন প্রেগন্যান্সি, পলিহাইড্রামনিয়াস, অথবা হচ্ছে আপু যদি ইউটারাসের মধ্যে ফাইব্রয়েড থাকে কোনো, তারপরে হচ্ছে সুন্দর হচ্ছে টেন প্রোডাক্ট, সেপসিস, রিটেন প্রোডাক্ট যদি থাকে আপু, ইনফেকশন, ইনফেকশন বা সেক্সিস। ইনফেকশন, Okay. আচ্ছা, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। প্রলাপস হয়ে আছে, তাহলে হবে। এবার তাহলে যে কমন ইয়েটা যে রিটেন বিট, এখানে রিটেন, আচ্ছা সরি এখানে না, ওটা পরে বলি। আপনার আমাকে মনে করাই দিবেন যে রিটেন বিট থাকলে ওদিক দিয়ে হচ্ছে ল্যাকটেশনাল ফেইলিউরও হয়। এখনই বলে দিই, পরে যদি ভুলে যাই। রিটেন বিট হলে ল্যাকটেশনাল ফেইলিউর কেন হয়? রিটেন বিট যখন থাকে তখন ইউটারাস থেকে এই রিটেন বিট জায়গাটা থেকে প্রজেস্টেরন আসতেই থাকে, প্রজেস্টেরন আসতেই থাকে। তখন প্রজেস্টেরনটা তখন ওই প্রোল্যাকটিনকে ইনহিবিশন দিয়ে তখন ল্যাকটেশনাল ফেইলিউর করে দিতে পারে। আচ্ছা, তাহলে ল্যাকটেশনাল ফেইলিউরে আমরা সব কজে বলে ফেলেছি, সিজারিয়ান সেকশন বলি নাই আপু আমরা। কজ অফ সাব ইনভলিউশনের মধ্যে আমরা সিজারিয়ান সেকশনটা কিন্তু বলি নাই। আচ্ছা, ম্যাটারনাল ইল হেলথ বা ম্যাটারনাল অ্যানিমিয়া বলি নাই, গ্র্যান্ড মাল্টিপ্যারিটি বলছেন, হ্যাঁ এগুলো সব বলা হয়েছে। আচ্ছা, সিজারিয়ান সেকশনের জন্য কেন সাব ইনভলিউশন হচ্ছে এটা আমাদের জিজ্ঞেস করেন। সিজারিয়ান সেকশন এই যে আমাদের ওন্ড, যেটা এই ওন্ডের চারদিকে ইডিমা এবং ইনফ্লামেশন অবস্থায় থাকে, ইডিমা এবং ইনফ্লামেশন অবস্থায় থাকে, এবং এই জন্য ইউটারাসটা ফ্লো আপনার হচ্ছে কন্ট্রাকশন এবং রিট্রাকশন করে এইটার জন্য। এটা আরেকটা হচ্ছে পেশেন্ট লেস অ্যাম্বুলেটরি থাকে, তো সেই জন্য হচ্ছে তার ওই লোকাল ডিসচার্জ গুলাও কম হয়, সে কারণে ইনফ্লেশনটা আস্তে আস্তে হয়। ইউটারাসটা কন্ট্রাকশন, স্লো কন্ট্রাকশন রিট্রাকশন হচ্ছে ইডিমা এবং ইনফ্লামেশন এট দা ওন্ড সাইড। আর এটা কি বললাম যে লেস অ্যাম্বুলেশন বলে ওর হচ্ছে ড্রেনেজটা ভালো হচ্ছিল, সেই জন্য হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু লোকিয়া নিয়ে পড়ি, যেহেতু লোকিয়া বলে ফেলাম আমরা একটু লোকিয়াটা নিয়ে পড়ে ফেলি। লোকিয়ার ছবি দেখাই। হ্যাঁ জি আপু বলেন। যখন হচ্ছে ডায়াগনোসিসটা বলবো, সে যদি হচ্ছে সিজারিয়ান সেকশনের থার্ড ডেটে প্রেজেন্ট করে, তো মানে তৃতীয় দিন সিজারে, সেটা তো হচ্ছে সেকেন্ড ডে অফ পোস্ট অপারেটিভ পিরিয়ড। আর যদি পিরিয়ডে বলি তাহলে সেটা কি ফোর্থ ডে থার্ড ডে বলবো? হ্যাঁ, এখন আমাকে শোনেন আপু, আপনার এই কেসটা কিসের কেস? এটা পিরপেরিয়াম। পিরপেরিয়ামের কেস। আপনার কেসটা সিজারের কেস বলেন? আচ্ছা, না না, তাহলে আপনি সব সময় চেষ্টা করবেন, এটা আপনার কেসের নামই তো আমাদের জেনেসিসের ইয়েতে বলেন, দত্তের বই বলেন, সবকিছু পিরপেরিয়াম লেখা আছে সব জায়গায়। তো এই কেসটাই পিরপেরিয়াম দিয়ে আপনি প্রকাশ করার চেষ্টা করবেন। পিরপেরিয়াম যেটা হচ্ছে যেই দিন ডেলিভারি হয়েছে
বাচ্চার বয়সের সাথে পিরিয়ড। আজকে বাচ্চা যদি ডেলিভারি হয়, আজকে বাচ্চার তো 0 দিন না, আজকে বাচ্চার 1 দিন, সেরকম মায়েরও হচ্ছে পিরিয়ডের 1 দিন। কিন্তু সিজার হচ্ছে আজকে সিজার হলে আজকে 0 পিওডি, কালকে যে ডে হবে হচ্ছে ডে 1। ঠিক আছে, তো সিজারের মধ্যে আপনি ঢুকবেন না, আপনি সবসময় পিরিয়ডের মধ্যে থাকবেন। আচ্ছা, তাহলে আপু দেখেন এই সবগুলো কোশ্চেন কিন্তু আমরা বলে ফেলছি। আচ্ছা, এখন আমরা এই যে ল্যাকটেশনের এই 16টা কোশ্চেন বলবো। এই 16টা কোশ্চেন আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, এই 16টা আর ব্রেস্ট কমপ্লেন কি কি আছে সেগুলোও বলবো। আচ্ছা, এখন আমরা একটু যাচ্ছি হলো এই যে আমাদের হচ্ছে লোকিয়া। লোকিয়াটা হচ্ছে যে ভ্যাজিনাল ডিসচার্জ ফর দ্য ফার্স্ট 4 নাইট ডিউরিং পিরপেরাম। পিরপেরামের প্রথম 15 দিন যে ডিসচার্জটা হয় সেটাকে আমরা বলি লোকিয়া। লোকিয়াটা হচ্ছে ফিশি অর্ডার, মাছের মতো দুর্গন্ধ, অফেন্সিভ ফিশি অর্ডার। এবং হচ্ছে এটা 3 রকমের হয়, লোকিয়া রুব্রা, সেরোসা, অ্যালবা। রুব্রাটা হচ্ছে প্রথম 4 দিনের মধ্যে রুব্রা বলি আমরা, এটা কিন্তু লাল রঙের হবে। এবং হচ্ছে সেরোসা যেটা সেটা ইয়েলো কালার হবে। আর হচ্ছে অ্যালবা যেটা সেটা হচ্ছে পেল হোয়াইট কালার, পেল হোয়াইট কালার। আচ্ছা, এখন রোকের রুব্রা যেটা সেটার কম্পোজিশনে কি কি আছে? কম্পোজিশনে আছে রেড, এটা আরবিসি মানে যা যা ওর ইউট্রাসের মধ্যে ছিল তাই তাই সব হচ্ছে রুব্রার ভিতরে থাকবে। যেমন হচ্ছে এটা আপনার রেড কালার, কি আরবিসি থাকবে, ডেসিডোয়া থাকবে, ফিটাল মেমব্রেন থাকবে, ভার্নিক্স থাকবে, তারপর হচ্ছে নিকোনিয়াম থাকবে, ল্যানুগো থাকবে। আর সেরোসার মধ্যে কি থাকবে? সেরোসা আমি মনে রাখতাম ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির মধ্যে ডাব্লিউবিসিও আছে, ডাব্লিউ দে ওন এক্সোরেটও আছে, আর সি যেটা লাস্টের সি দিয়ে হচ্ছে সার্ভিক্যাল মিউকাস আছে। এটা হচ্ছে সেরোসা। সেরোসা 5 থেকে 9 দিনের মধ্যে হয়েছে। এবার 10 থেকে 14 দিন বা 15 দিন পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে অ্যালবা। তো এখানে কিছুটা ইনফেকশন হবে, একটু একটু যে এন্ডোমেট্রিয়ামের এখানে একটু একটু ইনফেকশন, স্লাফিং আউট এগুলো হবে। তো এখানে থাকবে হচ্ছে প্ল্যান্টি ডেসিডুয়া থাকবে, ফ্যাটি এবং গ্র্যানুলার এপিথেলিয়াম, কোলেস্টেরল ক্রিস্টাল থাকবে, মাইক্রো অর্গানিজম থাকবে এবং ডাব্লিউবিসি, মানে এখানে কিছুটা ইনফেকশন মতো হবে। আচ্ছা, লোকের অ্যামাউন্ট কত? এটা হচ্ছে ফার্স্ট 5 থেকে 6 দিনে 250 ml। আচ্ছা, এখন আমাকে আপনারা বলেন যে লোকিয়া যদি আপনার অ্যামাউন্টে বেশি হয়, অ্যামাউন্টে বেশি হয় তাহলে কি কারণের এটা হতে পারে? অ্যামাউন্ট বেশি যদি হয়, রিটেন বিট আর ইনফেকশন, তাই না আপু? আবার ধরেন যে সিভিয়ার ইনফেকশন যদি হয় তাহলে অ্যামাউন্ট কিন্তু কমেও যেতে পারে। কেন? আপনার সিভিয়ার একটা হচ্ছে বেশি আবার কম। বেশি হওয়ার কারণ হচ্ছে যদি সিভিয়ার ইনফেকশন হয় পাঁচটা অনেক ঘন হয়ে যায়, আর সার্ভিক্সের এই জায়গায় এসে অনেক সময় ওই ঠিক পাঁচটা এরকম মানে অ্যাডহেরেন্ট হয়ে যায়, সো এটা বের হতে পারে না। সো সেই কারণে কিন্তু মানে স্ক্যান্টি ডিসচার্জ নিয়েও ইনফেকশনের পেশেন্ট আসতে পারে। আর যদি পারসিস্টেন্ট লোকিয়া রুব্রা সবসময় লালই থাকছে 4 দিনের পরেও, তাহলে এটা রিটেন বিটের জন্য হতে পারে। এবার আসেন যে যদি কোনো তার প্রলং ডিউরেশনে যদি লোকাল ডিসচার্জ হয়, যেমন 3 সপ্তাহ ধরে লোকাল ডিসচার্জ হচ্ছে, তাহলে সেটা জেনিটাল লেশন। আর যদি হচ্ছে আপনার 2 মাস, 3 মাস, 4 মাস এরকম মানে 3 মাস পার হয়ে যাচ্ছে, তাহলে সেটা আপনাকে প্রথম 2টা সি, একটা হচ্ছে কি কোরিও কার্সিনোমা সেটা হতে পারে, অথবা হতে পারে কোয়াগুলেশন ডিফেক্ট। অনেক বেশি প্রলং হচ্ছে তাহলে কোরিও কার্সিনোমা আর কোয়াগুলেশন ডিফেক্ট, এই 2টা কারণে হচ্ছে প্রলং হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু ল্যাকটেশন পড়বো আপু, এটা দত্ত থেকেই বলবো। ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস আর গ্যালাক্টোপয়েসিস। ম্যামোজেনেসিস মানে ম্যামো মানে ব্রেস্ট, জেনেসিস মানে তৈরি, তাহলে ব্রেস্ট তৈরি হচ্ছে ম্যামোজেনেসিস। ল্যাক্টোজেনেসিস মানে মিল্ক, জেনেসিস মানে তৈরি, তাহলে মিল্ক তৈরি। গ্যালাক্টোকাইনেসিস মানে হচ্ছে যে গতি, তাহলে মিল্ক বের হয়ে আসতেছে, এটা হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস। আর পয়েসিস মানে সবসময় একটা মেইনটেনেন্স জিনিসটাকে বলা হয় পয়েসিস। তাহলে মিল্ক মানে যেটা হচ্ছে ম্যামোজেনেসিস মানে হচ্ছে ব্রেস্ট তৈরি, এটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের জন্যই হয়। এটা ছোট বাচ্চাদের, মেয়েদের পিউবার্টিতে হয়। ইস্ট্রোজেন হচ্ছে ডাক্তার সিস্টেম ডেভেলপমেন্টে হেল্প করে, আর প্রোজেস্টেরনটা হচ্ছে লোবুল অ্যালভিউলার সিস্টেমকে মানে তৈরিতে হেল্প করে। এবার আসি ল্যাক্টোজেনেসিস বা মিল্ক তৈরি। এটার জন্য আমরা সবাই জানি প্রোল্যাকটিনটা হচ্ছে এটা রাজা, আর সাথে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন, তারপর গ্লুকোকর্টিকয়েড এরাও আছে। আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বরে হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস। কাইনেসিস মানে গতি, এই গতিটাকে কে দিচ্ছে? গতিটা দিচ্ছে অক্সিটোসিন। অ্যালভিউলাসের এখানে যে মায়োপিথিলাস সেলগুলো আছে, ওই অক্সিটোসিনটা ওইখানে যে চাপ দিবে, চাপ দিলে এই মিল্কটা বের হয়ে আসবে। আর যেটা গ্যালাক্টোপয়েসিস মানে মেইনটেনেন্স, এই মেইনটেনেন্সটা তৈরিও যেমন করেছিল প্রোল্যাকটিন, মেইনটেইনও করবে প্রোল্যাকটিন। মিল্ক তৈরির পুরো কাজটাই প্রোল্যাকটিনেরই আসলে। এখন আপনারা আমাকে বলবেন, প্রেগনেন্সিতে তার অনেক প্রোল্যাকটিন ছিল, এখনো প্রোল্যাকটিন আছে, প্রেগনেন্সিতেও এত প্রোল্যাকটিন ছিল, তাহলে তখন কেন ব্রেস্ট মিল্ক সেভাবে আসে নাই? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিনের শত্রু, তো প্রোল্যাকটিনকে সাপ্রেস করে রাখবে, সেই কারণে হবে না। আচ্ছা,
এখন এই যে তার প্রোল্যাকটিনের জন্য মেইনলি ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া হয় বা ল্যাম হয়, যেটা আমরা ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া মেথডে যে তাকে কন্ট্রাসেপশন দিই, এই প্রোল্যাকটিনটা এই কাজটা করে। এটা প্রোল্যাকটিনটা আসলে কিভাবে করে, প্রোল্যাকটিনের জন্য কেন অ্যামোনেরিয়া হবে? প্রোল্যাকটিন মনে রাখবেন, একদম মাথায় চলে যাবেন, প্রোল্যাকটিনের জন্য মাথায় চলে যাবেন, মাথায় চলে যেয়ে সে জিএনআরএইচ সিক্রেশনকে ইনহিবিশন করবে। জিএনআরএইচ এর জন্য জিএনআরএইচ যদি না আসে, এলএস এফএসএস এগুলো আসবে না। প্রোল্যাকটিন ব্রেস্ট ফিডিং করতেছে, প্রোল্যাকটিন আসতেছে, জিএনআরএইচ কমে যাচ্ছে। জিএনআরএইচ যদি কমে যায় তাহলে আমার না এলএইচ আসবে না এফএসএইচ আসবে। তো এফএসএইচ না আসলে মেনস্ট্রুয়েশনও হবে না, এলএস যদি না আসে তাহলে সার্জও হবে না, ওভুলেশনও হবে না। এটা হচ্ছে মেকানিজম। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্সটা কি। মিল্ক লেট ডাউন রিফ্লেক্সটা হচ্ছে যে বাচ্চা সাকিং করছে, এই রিফ্লেক্সটা ব্রেস্টের থেকে কোথায় চলে যাচ্ছে? থোরাসিক 4-5-6, থোরাসিক 4-5-6 এই স্পাইনাল কর্ডে যাচ্ছে। এখান থেকে এই 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 এটা একদম অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মাধ্যমে চলে যাচ্ছে ব্রেইনের কোথায়? ব্রেইনের হচ্ছে হাইপোথ্যালামাসে। এই যে হাইপোথ্যালামাসে গেল, হাইপোথ্যালামাসটা তখন আবার পিটিউটারিকে স্টিমুলেশন দিল, পিটিউটারি থেকে তখন আবার অক্সিটোসিন এবং আসবে হচ্ছে প্রোল্যাকটিন। পিটিউটারি থেকে অক্সিটোসিন এসে পোস্টেরিয়র পিটিউটারিকে স্টিমুলেশন দিবে, আর প্রোল্যাকটিন এসে অ্যান্টেরিয়র পিটিউটারিকে দিবে। অক্সিটোসিন এসে পোস্টেরিয়রকে দিবে আর প্রোল্যাকটিন এসে অ্যান্টেরিয়র পিটিউটারিকে স্টিমুলেশন দিবে। যখন আমার হচ্ছে করে কি বলতেছি, প্রোল্যাকটিন মানে আসবে স্টিমুলেশন দেওয়ার জন্য, এই দুটো আসবে, তখন প্রোল্যাকটিন এসে তো প্রোল্যাকটিনের কাজ করবে, আর অক্সিটোসিন এসে হচ্ছে মায়ের এপিথেলিয়াল সেলের উপরে চাপবে, তখন সেখান থেকে মিল্ক সিক্রেশন করবে। তাহলে আমি একবার বলি যে বাচ্চা সাকিং করছে, এই রিফ্লেক্সটা আমার যাচ্ছে কোথায়? 4-5-6 থোরাসিক লেভেলে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে হাইপোথ্যালামাসে, সেখান থেকে পিটুটারি স্টিমুলেশন হচ্ছে। অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুটারি দুই রকম হরমোনই আসবে। আপনার হচ্ছে পোস্টেরিয়র পিটুটারি থেকে আসবে অক্সিটোসিন এবং অ্যান্টেরিয়র পিটুটারি থেকে আসবে প্রোল্যাকটিন, এবং তারা তাদের কাজটা করবে। এটার নামই হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। আচ্ছা, এবার আমরা একটু ব্রেস্ট ফিডিংটা পড়বো। ব্রেস্ট ফিডিংটা হচ্ছে আপনার কি বলে, প্রথম যে 1-2 দিন যেটা আসবে বা 3 দিনের আগ পর্যন্ত, সেটাকে আমরা বলি কোলেস্ট্রাম। তো এর সাথে ব্রেস্ট মিল্কের যে ডিফারেন্স, এটা আসলে কি? এক হচ্ছে কালার, এটা হলুদ, আর ওটা হচ্ছে সাদা। আর হচ্ছে মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্যটা হচ্ছে যে কোলেস্ট্রামকে কি বলা হয়? যে বাচ্চার প্রথম টিকা, তাই না? তাহলে বাচ্চার ইমিউনিটি দিবে। তো এত ইমিউনিটি যদি তাকে দিতেই হয়, আমাদের ইমিউনোগ্লোবুলিন বা যা যা আমাদের ইমিউনিটির জন্য কাজ করে, ডাব্লিউবিসি সেল, ইমিউনোগ্লোবুলিন, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, এরা সবই হচ্ছে প্রোটিন। তো প্রোটিন বেশি থাকতে হবে। সো এখানে দেখেন প্রোটিনটা বেশি আছে, 8.6 হচ্ছে প্রোটিন। আর হচ্ছে আমার ব্রেস্ট মিল্কে কোনটা সবচেয়ে বেশি আছে? দেখেন কার্বোহাইড্রেট কিন্তু ব্রেস্ট মিল্কে বেশি। তাহলে কোলেস্ট্রামে প্রোটিন বেশি, ব্রেস্ট মিল্কে কার্বোহাইড্রেট বেশি। এই দুটো ইনফরমেশন রাখেন, আর বাকিগুলা আসলে মনে থাকতে চায় না। আচ্ছা, এবার আমরা পড়বো যে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজটা কি। অ্যাডভান্টেজটা হচ্ছে মা, বাচ্চা এবং হচ্ছে আপনার সোশ্যাল, এগুলো একটু আলাদা করে বলবেন। বাচ্চাটা আগে বলতে হবে যে ব্রেস্ট ফিডিংটা হচ্ছে কি বলা হয়, যে বাচ্চার ফার্স্ট ভ্যাকসিনেশন। সো এটা বাচ্চার ইমিউনিটি দিবে। এবং ডাব্লিউএইচও থেকে বলা হয়েছে যে যদি কাউকে আর্লি ব্রেস্ট ফিডিং করানো হয়, 1 ঘন্টার ভিতরে যদি কাউকে ব্রেস্ট ফিডিং দেওয়া হয়, তাহলে কিন্তু তার নিওনেটাল ডেথ কমে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 31%। 31%। এছাড়াও হচ্ছে আপনার ব্রেস্ট ফিডিং এর ভিতরে অনেক রকমের হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, লাইসোজাইম, ল্যাক্টোফেন, ইমিউনোগ্লোবুলিন, এগুলো আছে, যেগুলো বাচ্চার হচ্ছে আমার আইডিয়াল ফুড, এবং সাথে সাথে বাচ্চার ইমিউনিটিও দিবে। এবং এটা বাচ্চার জন্য রেডিলি অ্যাভেলেবল ফুড, এবং এটা যদি খায় কোনো বাচ্চা, তাহলে এই বাচ্চার কোনোদিনও কনস্টিপেশন হবে না, ওর পায়খানা কোনোদিনও কষা হবে না, ওর পায়খানা হবে নরম। ঠিক আছে, এই হচ্ছে বাচ্চার বেনিফিট। এছাড়াও বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো, কারণ যে বাচ্চাগুলো আর্টিফিশিয়াল ফিডিং খায় না, ওরা আসলে বড় হলে বাচ্চাগুলো মোটা হয়ে যায়। তারপরে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন রকমের নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো হয়। তো ব্রেস্ট ফিডিং এগুলা থেকে বাচ্চাকে রক্ষা করছে। এগুলো বাচ্চার বেনিফিট। মার বেনিফিটটা কি? মার বেনিফিটটা হচ্ছে মার জন্য হচ্ছে ল্যাম মেথড না, এটা আপনি ব্রেস্ট ফিডিং করলে তো মার ল্যাম মেথড পেয়ে যাচ্ছে, তাহলে কন্ট্রাসেপশন দিচ্ছে মাকে। এছাড়াও হচ্ছে মায়ের ব্রেস্ট কার্সিনোমা হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে না, এটাও কমছে। তারপর হচ্ছে মায়ের থেকে যে অনেক বেশি ক্যালোরি চলে যাচ্ছে, সেই জন্য মার কিন্তু ওজনটাও কন্ট্রোলে চলে আসতেছে, ওজনটাও কমে যাচ্ছে। সোশ্যাল বেনিফিট বলবেন যে মা এবং বাচ্চার ভিতরে বন্ডিং ভালো হচ্ছে, এবং ব্রেস্ট ফিডিং এর কোনো টাকা লাগে না। সো এটা হলো ইকোনমিক্যালি আমাদের জন্য ভালো। আচ্ছা, এবার আসেন ডিসঅ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল ফিডিং। ওই যে বললাম যে বাচ্চার হচ্ছে টাইপ 1 হবে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হবে, ওবেসিটি হবে, এগুলো বাচ্চার হতে পারে। আচ্ছা, পজিশন কিভাবে? পজিশনটা বলবেন যে বাচ্চাটা ক্লোজ টু মাদার, বাচ্চাটা মায়ের একেবারে ক্লোজে থাকবে, ক্লোজ। 2 নাম্বার হচ্ছে হোল বডিটা আপনাকে পুরো সাপোর্ট দিতে হবে, বাচ্চার মাথা এবং হেডটা ইন দা সেম লাইনে থাকবে, আর ফেসিং টু দা ব্রেস্ট। তাহলে পজিশন এবং অ্যাটাচমেন্ট আপু একদম ঝাড়া মুক্ত থাকতে হবে, এর মধ্যে কোনো ভুল হওয়া যাবে না। তাহলে ক্লোজ টু দা মাদার, হোল বডি সাপোর্টেড, হেড এন্ড বডি ইন দা সেম লাইন, আর হচ্ছে বেবি ফেসিং, বাচ্চা মায়ের হচ্ছে ব্রেস্টের দিকে তাকিয়ে থাকবে, ফেসিং।
আচ্ছা, অ্যাটাচমেন্টটা হচ্ছে যে মানে মুখের পজিশনটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এটা কিভাবে কি? মুখের পজিশনটা হচ্ছে আপনার কিভাবে বলবো, এটা হচ্ছে মাউথ ওয়াইড ওপেন, মাউথ ওয়াইড হাঁ করে বড় করা থাকবে। আর দ্বিতীয়টা ভুল, প্রথমটা সঠিক। ওয়াইড ওপেন থাকবে, লোয়ার লিপটা হচ্ছে টার্ন আউট এরকম বাইরের দিকে ইয়ে করা থাকবে। মোস্ট অফ দ্য অ্যারিওলা ইনসাইড দ্য বেবিস মাউথ, এবং চিনটা টাচ করবে ব্রেস্টকে, চিন টাচ দ্য ব্রেস্ট। আর এটা হলো পুর অ্যাটাচমেন্ট। পুর অ্যাটাচমেন্ট হলে আপু কোন কি হয়, বা মায়ের হচ্ছে ব্রেস্টে কি কমপ্লেন হবে বলেন তো? পুর অ্যাটাচমেন্ট হলে কি সমস্যা হবে? ক্র্যাক নিপল হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা কমন ব্রেস্ট কমপ্লেন গুলো পড়বো। কি হতে পারে? একটা হচ্ছে তার ল্যাকটেশনাল ফেলিউর হতে পারে, ব্রেস্ট এনগলজমেন্ট হতে পারে, ক্র্যাক নিপল হতে পারে, রিট্রাক্টেড নিপল, ম্যাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস। আচ্ছা, ল্যাকটেশনাল ফেলিউর আসলে কেন হবে? ল্যাকটেশনাল ফেলিউর আপু বলতে পারবেন কেন হতে পারে? আমরা কিন্তু অলরেডি বলেছি যে হ্যাঁ, রিটেন বিটের কথা আমরা আগেই বলেছিলাম, বাকিগুলো আপনি বলেন। যদি হচ্ছে মার যদি প্রলং লেবারের হিস্ট্রি থাকে বা অবস্ট্রাকটেড লেবারের হিস্ট্রি থাকে তাহলে ল্যাকটেশনাল ফেইলার হতে পারে, এবং মার যদি সাইকিয়াট্রিক কোনো ইলনেস হয় পোস্ট অপারেটিভ পিরিয়ডে তাহলেও ল্যাকটেশনাল ফেইলার হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু বলি, দত্তের ভাষাটাই বলি আপু। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। এখন হচ্ছে যে বাচ্চার ফ্যাক্টর হচ্ছে যে বাচ্চা ভালো করে সাকিং করছে না, বা